নিলয়ের প্ল্যান অনুযায়ী সবটা হয়েছে। সে গাড়িটা ব্লাস্ট করিয়েছে কেবল সে একাই জানে। সে নিজেকে রাস্তার পাশে ফেলে রেখেছে, এটার কারণ নিলয় হয়ে ডেভিলকে প্রেজেন্টেশন করতে পারবে সে নিজেই সবার কাছে। মূলত নিলয় এখন ডেভিলকে প্রমোট করার জন্যই এমন মাইন্ড গেম সাজিয়েছে। লাবণ্য দূর থেকে গাড়ির আলোতে দেখে কেউ একজন পড়ে আছে উল্টো হয়ে। লাবণ্য তাড়াতাড়ি সেই দিকে দৌড়ে আসলো। একটা ছেলেকে সে রাস্তার পাশে ভাঙা সাইকেল নিয়ে পড়ে থাকতে দেখছে। লাবণ্য এসে কয়েকবার ছেলেটাকে ডাকলো। এক্সকিউজ মি, হ্যালো, এই যে মিস্টার, হ্যালো শুনছেন? নিলয় কোনো কথা বলল না। জাবেদ সাহেব এসে নিলয়কে উল্টে সোজা করলো। তখনই লাবণ্য অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। নিলয়, নিলয়, তুমি এখানে? লাবণ্যের ডাকে নিলয় নড়ে উঠল। চলন্ত গাড়ি থেকে নামার কারণে ওর কপাল, হাতে আর হাঁটুতে বেশ খানিকটা চোট লেগেছে। নিলয় চোখ খুলে তাকালো। লাবণ্যকে দেখে ভয়ার্ত মুখ আর দৃষ্টি নিয়ে থেমে থেমে বলতে লাগলো, সে কোথায়? আমি দেখেছি ও চলে যাচ্ছে। নিলয় কে সে? বলো আমাকে, কোথায় গিয়েছে? আমাকে একটু পানি দেবেন প্লিজ? তুমি আসো আমার সাথে। লাবণ্য নিলয়কে টেনে তোলে। নিলয় লাবণ্যের কাঁধে হাত দিয়ে, কাঁধে মাথা দিয়ে লাবণ্যের সাথে হেঁটে যাচ্ছে সেফ কোনো জায়গায়। লাবণ্য এই প্রথমবার কোনো ছেলের এতটা কাছে এসেছে। এর আগে কখনো সে এমনভাবে কোনো ছেলের হাতও ধরেনি। লাবণ্য হাঁটছে, তবে নিলয়ের মুখের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে। লাবণ্য দেখছে নিলয়ের মুখে অনেক ভয়ের ছাপ লেগে আছে। এতটা ভীতু চাহনি লাবণ্যকে এই পরিস্থিতিতে নিলয়কে নিয়ে অন্যরকম এক ভাবনাতে ডুব দিয়েছে লাবণ্যের মন। নিলয় আর চোখে লাবণ্যের দিকে তাকালো। মনে মনে সে হাসছে আর বলছে, হ্যাকিং কখনো কারো মনের অহংকারে থাকে না, থাকে মাথার ব্রেইনে। নিলয়কে রাস্তার পাশে বসানো হলো। লাবণ্য নিজেই পানির বোতল এনে নিলয়কে দিল। নিলয় পানি খেয়ে লাবণ্যের দিকে তাকালো। নিলয়, কি হয়েছে? কে চলে গিয়েছে? ও চলে গিয়েছে। যাওয়ার সময় আমার পাশে একটা সাদা কাগজ রেখে গেছে। যেখানে পড়েছিলাম হয়তো সেখানেই আছে। কে সে? বলো, কাকে দেখেছো? কি দেখেছো? কাগজটা আনুন আগে, বলছি সব। লাবণ্য পুলিশদের ডেকে সেই জায়গাটা চেক করতে বলল। কয়েক মিনিট পর একজন পুলিশ এসে বলল, ম্যাম, ওখানে এই কাগজটা পেয়েছি। কই দাও। কাগজটা খুলেন না, আমার অনেক ভয় করছে। ও আমাকে মেরে ফেলবে। কেউ মারবে না তোমাকে। ভয় পাচ্ছ কেন তুমি? আমি আছি তো। নিলয় কথাটা শোনার সাথে সাথেই লাবণ্যের এক হাত জড়িয়ে কাঁধে মাথা রেখে ভীতু স্বভাবের মতো চুপটি করে বসে রইল। লাবণ্য আবারও নিলয়ের এত কাছে আর স্পর্শে কেমন যেন অন্যরকম অনুভব করতে লাগলো। সেই অন্যরকমটা হলো মায়া জড়ানো অনুভূতি। লাবণ্য নিলয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে কাগজের ভাঁজ খোলে। সেখানে লেখা, হ্যালো ম্যাম, আই এম ডেভিল, ডেভিল দ্য হ্যাকার। ইউ নো ইউর ইনফরমেশন ইউর হেলথ অ্যান্ড হেলথ ইজ ওয়েল। আমাকে খুঁজে বের করা আপনার কাছে এতটাও সহজ না। বাই। লাবণ্য বুঝে যায় এটা ডেভিলের কাজ, আর নিলয় ডেভিলকে দেখেছে। লাবণ্য পকেট থেকে রুমাল বের করে নিলয়ের কপালে থাকা রক্ত মুছে দিল। নিলয় লাবণ্যকে আঁকড়ে ধরে বলল, আমি টিউশনি করাই। স্টুডেন্ট শপিংয়ে গিয়েছিল, ফিরতে দেরি করে, তাই আমারও ফিরতে লেট হয়ে যায়। এই শর্টকাট রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখি খুব জোরে একটা গাড়ি আমার সামনে এসে পড়ে। সামান্য ধাক্কা লাগায় আমি সাইকেল নিয়ে ছিটকে পড়ি। কপাল আর হাতে লাগে। আমার সাইকেলটাও ভেঙে গেছে। গাড়ি থেকে একটা লোক নামলো, মুখে হ্যাকার মাস্ক, লম্বা কালো কোট, হুটটোলা টুপি। শরীরের কোনো অংশই দেখা যাচ্ছিল না তার। মাত্র 1 মিনিটের মধ্যেই সে আমার কাছে ওই কাগজটা রেখে, ওই যে পায়ের নিচে চাকা থাকে না, এক ধরনের জুতোর সাথে লাগানো, সে ওটার সাহায্যে এখান থেকে দৌড়ে চলে যায়। আমার অনেক ভয় করছে। আমি থানায় যাব না, প্লিজ আমাকে থানায় নিয়ে যাবেন না। আমি চিনি না তাকে, কখনো দেখিও নি। নিলয় আরও ভীতু হয়ে কথাগুলো বলল লাবণ্যকে। লাবণ্য নিলয়ের কথা শোনার থেকে ওর এমন বাচ্চামো স্বভাব আর লাবণ্যকে এমনভাবে জড়িয়ে রাখার প্রবণতা বেশি উপভোগ করতে ব্যস্ত।
লাবণ্য বলল, ভয় নেই, আমি তো আছি, সে আর আসবে না। আপনি থাকবেন তো সব সময়? থাকবো সব সময়। আপনি তো পুলিশ, আমাকে থানায় নিয়ে যাবেন না তো? শুনেছি পুলিশেরা থানায় ধরে নিয়ে অনেক মারে, বিনা দোষেও ধরে নিয়ে যায়। দূর পাগল, তোমার সাথে এমন হবে না কখনো, ভয় পেও না। চলো ডাক্তারের কাছে যাবে। না না, আমার রুমমেটদের ফোন দেন, ওরা চলে আসলে আমি ওখানে যাব। আচ্ছা, নাম্বার দাও। 01785। ওর নাম মাসুম, ওকে বলবেন সিয়াম আর অর্ককে নিয়ে আসতে। সবাই না আসলে আমার ভয় করবে। আচ্ছা বাবা। লাবণ্য ফোন দেয় মাসুমের নাম্বারে। অচেনা নাম্বার থেকে কল আসছে। মাসুম এখন কল রিসিভ করবে না। সে সিয়ামকে বলল, নাম্বার কি চেক করে নিব, কে ফোন দিয়েছে বা কার নামে, রেজিস্ট্রেশন করে দেখব? সিয়াম নাম্বারের দিকে তাকিয়ে বলল, ভাই এখনও ফেরেনি, হয়তো তিনি ফোন করেছে অন্য কারোর থেকে। রিসিভ করে স্পিকার অন করো, দেখি কি হয়। আর ভয় নিয়ে কথা বলা যাবে না। সিয়ামের কথা মতো মাসুম ফোন রিসিভ করে। স্পিকার অন করতেই ওপাশ থেকে মাসুমেরা শুনতে পেল, মাসুম বলছো? আমি স্পেশাল সিকিউরিটি অফ পুলিশ লাবণ্য বলছি। নীলয় আমার সাথে আছে, সে অনেক ভয় পেয়ে আছে, তোমাদেরকে খুঁজছে, ওকে এসে নিয়ে যাও। মাসুম বসা থেকে উঠে দাঁড়ায়। ভয় পেয়ে যায় ওরা সবাই। কিন্তু পরক্ষণেই তারা শুনতে পেল ওপাশ থেকে নিলয় কথা বলছে। মাসুম, অর্কদের নিয়ে চলে আয়, ম্যাম ঠিকানা পাঠিয়ে দিচ্ছে। সব কিছু ঠিক আছে, আমি একা যেতে পারবো না। ঠিক আছে, সব চলে আয়। আচ্ছা ভাইয়া, তুমি থেকো, আসছি আমরা। ফোন রেখে দিল। অর্ক এসে বলল, এটা কোনো চাল নয় তো, মানে পুলিশ ভাইয়াকে ধরে রেখে আমাদের ডাকছে? সিয়াম রেডি হতে হতে বলে, না, এটা কোনো চাল না, কারণ ভাই 2বার বলেছে সব ঠিক আছে, তার মানে কোনো প্রবলেম নেই। চল সবাই, একদম ইনোসেন্ট হাবাগোবা হয়ে নে। চোখে স্টুডেন্টে চশমা পর, চুলগুলো এলোমেলো করে নে। আর মাসুম, তুই হাতে একটা বই নে, সব সময় পড়িস, এমন একটা ভাব ধরে চল। খানিক পর ঠিকানা অনুযায়ী চলে আসলো মাসুমেরা। লাবণ্য সহ নিলয় নিজেই অবাক হয় মাসুমদের এমন গেট আপ দেখে। নিলয় মনে মনে বলে ওঠে, ওভার স্মার্ট, আই লাইক ইট। লাবণ্য দেখে একজন বই হাতে দাঁড়িয়ে আছে, আরেকজন চশমা, পোশাক মার্জিত, আরেকজন বোকা গুছে দেখতে। লাবণ্য ওদেরকে দেখে হেসে ফেলে। নিলয়কে বলে, এরা তোমার রুমমেট? সবগুলোকে কোথায় পেয়েছো? সবাই দেখতে তোমার মতোই হাবা মার্কা, তবে দেখে মনে হচ্ছে ছেলেগুলো অনেক ভদ্র। যাক, ভালো ছেলেদের সাথে থাকো তুমি। ম্যাম, আসি এখন। ওর নাম মাসুম, ও সিয়াম, আর ও হলো অর্ক, অনার্স করছে। খুব ভালো স্টুডেন্ট ওরা, মাঝে মাঝে আমি পড়াই। যাও। তবে শোনো, কেসের জন্য হয়তো তোমার সাথে আমার দেখা করতে হতে পারে, তোমার কাছে জিজ্ঞেসও করতে হতে পারে। ভয় পাবে না, আমি আছি। সাবধানে যাও। ওকে ম্যাম, ধন্যবাদ। নিলয় মাসুমদের সাথে এগিয়ে যায়। লাবণ্য সেখানে বসে নিলয়ের চলে যাওয়া দেখছে আর নিলয়কে নিয়ে ভাবছে অনেক কিছু। হঠাৎ নিলয় দাঁড়িয়ে পড়ে। মাথার মধ্যে হুট করেই ডেভিল এসে ভর করেছে ওর। তাই সে মাইন্ড গেমের ধাপ মাইন্ড হ্যাক করার জন্য লাবণ্যের দিকে ঘুরে তাকায়। লাবণ্যের দিকে এগিয়ে আসে ও একা। নিলয় লাবণ্যের কাছে এসে কিছু সময় তাকিয়ে থাকে। কিছু বলবা? নিলয় লাবণ্যের কানের কাছে মুখ নিয়ে যায়। লাবণ্যকে অবাক করে দিয়ে নিলয় বলল, আপনাকে খোলা চুলে অনেক সুন্দর লাগবে, আর আপনার চুলে করা শ্যাম্পুর গন্ধটা কিন্তু দারুণ। নিলয় আর কিছু বলল না, তাড়াতাড়ি লাবণ্যের থেকে চলে আসলো। লাবণ্য চোখ বড় বড় করে নিলয় চলে যাওয়া দেখছে। মনে মনে বলল, ছেলেটা কি পুলিশিনীর সাথে ফ্লার্ট করলো? আচ্ছা, চুল ছেড়ে দেব? না না, ধুর, ও বলল আর আমি চুল ছেড়ে দিলাম। এমন করলে সবাই হাসবে।
ভাই এটা কি হলো? পুলিশদের থেকে অনেকটা দূরেই চলে এসেছে নিলয়রা। বাড়ির কাছের ব্রিজের উপর এসে নিলয় হাসতে থাকে। হাসতে হাসতেই অর্কের দিকে তাকিয়ে বলতে থাকে, মাইন্ড গেম হলো। কিন্তু কিভাবে? অর্ক যখন ব্লুটুথ খুলে ভিতরে যাই তখন তুমি ওর ফোনে পাসওয়ার্ড দিয়েছো, আর কত টাকা তুলবে সেটাও বলেছিলে। কি কি করতে হবে ভিতরে তুমি না যেই দূরে বসে করতেছিলে কিভাবে? ইট ওয়াজ ম্যাজিক। ম্যাজিক? কিসের ম্যাজিক? ম্যাজিকটার নাম হলো মাইন্ড হ্যাক। আরে সেটা তো বলো আমাদের, কিভাবে কি করলে? ধুর গাদারা, তোদের প্রত্যেকের জামার বোতামে একটা করে ক্যামেরা ছিল, তেমনি অর্কের শার্টের বোতামেও ছিল। তাইও ভিতরে কি করছিল না করছিল সবটাই দেখতে পাচ্ছিলাম। তোরা হ্যাকার হয়েছিস কি করতে? হ্যাক অন্ধকার দিয়ে হয় না, সবটাই মাথার ব্রেইনের কাজ। ছোটবেলায় যে ছেলে পরনের বেল্ট কিভাবে পরতে হয় নিজে থেকে জানে, সে বড় হয়ে হয় জিনিয়াস। আর যে ছেলে ছোটবেলাতে বেল্ট পছন্দ করে নিজেই পরা শুরু করে, সে বড় হয়ে হয় ওভার জিনিয়াস। ভাই ওঠো, তাড়াতাড়ি দেখো টিভিতে কি হচ্ছে। নিলয় লাফ দিয়ে উঠল। সিয়াম ওকে ডাকছে। ঘুম থেকে উঠেছে ওরা। নিলয় দেখে টিভির দিকে তাকায়। রিপোর্টার বলছে, ঢাকা শহরে এখন দিনে দুপুরে ব্যাংক ডাকাত। ব্যাংকে থাকা লোকজনের কথা অনুযায়ী রেড গ্যাং এসে টাকা ডাকাতি করে নিয়ে যাচ্ছে। এভাবে চললে দেশের সাধারণ জনগণ না খেতে পেয়ে মরে যাবে। পুলিশ ইনভেস্টিগেশন টিমের অফিসার লাবণ্য জানিয়েছে দেশে দুটো গ্যাং ডাকাতি করেছে। একটা হলো রেড গ্যাং, আরেকটি হলো ডেভিল। রেড গ্যাংয়ের থেকে ডেভিল অনেক বেশি ভয়ঙ্কর। আশা দিচ্ছি দুটো গ্যাংকে ধরবে পুলিশ। আমরা অনেকটাই এগিয়ে এসেছি। ভাই আমরা পুলিশের ছবি পুলিশদের কাছে। ভয় নেই, তোর ফেক ছবি ওদের কাছে, তোকে খুঁজে পাবে না। আর আমি তো আছি। সিয়াম, এই নতুন অফিসারের ডিটেলস ম্যানেজ করে রাখ। নিলয় ভার্সিটি যাওয়ার জন্য বের হলো। এদিকে সোহেল এই কেসে সব রকম ডিটেলস লাবণ্যের থেকে কালেক্ট করছে। সোহেল এসেছে এই হ্যাকারকে ধরতে। নিলয়ের ব্যাপারে লাবণ্য বলেছে সোহেলকে, স্যার, নিলয় নামের একজন ডেভিলকে দেখেছে। নিলয়, কিভাবে দেখেছো? স্যার, আমরা যখন হ্যাকারদের গাড়ির পিছনে ছিলাম, ওদের গাড়িটা অনেক জোরেই চলছিল। আমাদের থেকে কিছুটা দূরে এগিয়ে যায়। ভেবেছিলাম ডেভিলের ব্যাপারে আজ খোঁজ পাবো না, কিন্তু ঘটনাস্থলে যে দেখি নিলয় রাস্তার পাশে পড়ে আছে। ডেভিলের সাথে ওর সেখানেই দেখা হয়। ছেলেটা এত বেশি ভয় পেয়ে আছে, সে ডেভিলের ব্যাপারে তেমন বলতে পারছে না। আচ্ছা ওকে, আমার সামনে আনবে? সে থানায় আসবে না, কারণ সে থানা ভয় পায়। পুলিশদের নিয়ে ওর মনে একটা বাজে ভয় আছে। মানে কিরকম? পুলিশেরা নাকি বিনা অপরাধে লোককে ধরে এনে থানায় মারধর করে, সেই ভয়ে নিলয় আসবে না। ছেলেটাকে তো দেখতে হয়, কথা শুনে বোঝা যাচ্ছে ছেলেটা একটু বাচ্চা টাইপের। দেখতে বড়, কিন্তু কার্যকলাপগুলো বাচ্চাদের মতোই। তবুও ওর ওপর নজর রাখো। লাবণ্য স্যারের রুম থেকে বের হয়। স্যারের রুমের দরজায় কাঁচ লাগানো। লাবণ্য দরজা খুলে চলে আসতে যাবে, তখনই দুর্ভাগ্যবশত ওর মাথার চুলের খোপা খুলে যায়। লাবণ্য যখন ওর চুল বাঁধতে যাবে, তখনই কাঁচের আয়নাতে চোখ চলে যায় ওর। খোলা চুলের চেহারার দিকে তাকিয়ে আছে লাবণ্য। সাথে সাথেই নিলয়ের কথা মনে পড়ে যায় ওর। নিলয় বলেছিল, খোলা চুলে আপনাকে দারুণ লাগবে। নিলয় সত্যি বলেছিল। লাবণ্য এখন নিলয়কে নিয়ে ভাবছে। ছেলেটার প্রতিও ইমপ্রেস হয়ে পড়েছে। কিন্তু নিলয়ের তো গার্লফ্রেন্ড আছে, নেহা ওর গার্লফ্রেন্ড। ধুর, ওর গার্লফ্রেন্ড আছে না নেই সেই সব নিয়ে কেন ভাবছি আমি? কেন নিলয়কে নিয়ে ভাবছি? লাবণ্য একাই কথাগুলো ভাবতে ভাবতে চুলগুলো বেঁধে ফেলল। নিলয় একজন জিনিয়াস। সে কেবল তার ব্রেন হ্যাকের কাজে লাগায় না, তাৎক্ষণিক কখন কি করতে হবে সেটা ওর মাথায় চলে আসে। নিজেকে বাঁচাতে সে অনেক কিছুই করতে প্রস্তুত। নিলয় এমন একজন মাইন্ড গেমার যে কিনা
কার্ড খেলাতে ট্রাম্প কার্ড না পড়লেও ঠিকই উইন হবে। নিলয় ভার্সিটিতে এসে পৌঁছায়। রিয়াদ ওর সামনে আসলো। নিলয় শার্টের কলার 2 হাত দিয়ে টেনে বলল, কি হিরো, কি খবর? আমাকে যেতে দিন। মামা দেখছিস, মেয়েদের মতো করে বলছে আমাকে যেতে দিন। শালা, তোর কি ওটা নাই? ভাইকে যেতে দিন। পিছনে তাকাই নিলয়, দেখে অর্করা এসে দাঁড়িয়ে আছে। মাস্টার্স শেষ করা প্রায় শেষ স্টুডেন্টদের সাথে সদ্য জুনিয়র অনার্স পড়ুয়া ছেলেগুলো এসে সিনিয়রদের সাথে ঝামেলা করবে, এটা কখনো সম্ভব? নিলয় ইশারায় অর্কদের যেতে বলে। বাবা, তুই আবার ভাইও হয়ে গিয়েছিস? ভাই কোনো ঝামেলা করেছেন ওর সাথে? ও অনেক ভালো একজন। এই জন্যই তো ওর সাথে ঝামেলা করছি। সিনিয়র বলে কিছু বলছি না, না হলে। কি বললি তুই? ওই আগে এই পিচ্চিকে ধর। রিয়াদ কথাগুলো বলে অর্কের দিকে আসে। কিছু না বলেই অর্কের গালে জোরে ঘুষি মারতে যাবে, আর তখনই মাসুমের কথা রিয়াদ পাত্তাই দিল না। অর্কের শার্টের কলার টেনে রিয়াদ যখনই অর্কের গালে ঘুষি দিতে যাবে, তখনই নিলয় আটকাল রিয়াদকে। ভাই, আপনারা কেন ঝামেলা করছেন? আপনাদের কাজে যান। আমরা যেখানে যাই বা না যাই, তোদের বলে যাব? আমি সেটা বলিনি। ওই তামিম, সবগুলোকে ধর, আজ ওদের বোঝাবো আমরা কি জিনিস। রিয়াদ কথাটা বলে নিলয়ের গালে চড়টায়। সিয়াম, মাসুম আর অর্ক একসাথে রিয়াদের দিকে এগিয়ে যেতে চায়। নিলয় হাত দিয়ে থামিয়ে দেয় রিয়াদকে। রিয়াদকে বলে, সরি ভাই, হয়তো ভুল হয়েছে। এখন থেকে মেনে চলবি আমাকে। যা, সামনে থেকে যা। ওরা চলে যায়। নিলয় গালে একটু হাত বুলিয়ে ঘাড় কাত করে সামনে তাকালো। হাসি হাসি মুখে বলল, চটটা অনেক জোরে মারছে রে, হাতে জোর আছে বেশ। অর্ক নিলয়ের পাশে এসে বসলো। ভাই ওদের কেন যেতে দিলেন? শালাদের এখানে মেরে পুঁতে ফেলে দিলেন না কেন? সময় হোক, তোরাই দেখিস। ওরা চেনে না আমাদের, যে কি করে ওদেরকে মারবো শালা। ক্লাসে যা, ক্লাস শেষে দেখা হবে। নিলয় আর কিছু বলল না, ক্লাসে চলে আসে। নিলয় ওর জায়গাতে যেয়ে বসলো। কিছু সময় পর নেহা আসলো ক্লাসে। নিলয়ের পাশের বেঞ্চে যেয়ে বসলো নেহা, কিন্তু এখনও স্যার আসেনি, তাই সব স্টুডেন্টস একে অপরের সাথে কথা বলছে। নেহা নিলয়ের দিকে তাকায়। নিলয় একবারও নেহার দিকে তাকায়নি। সত্য বলতে নিলয়ও নেহাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু একটা নীরা নামক ঘূর্ণিঝড়ের ভয়ে সে নেহা থেকে দূরে থাকছে। নেহা নিলয়ের সামনে এসে দাঁড়ালো। নিলয়ের বেঞ্চে হাত রেখে বলল, নিলয়, আমি কি খুব দেখতে খারাপ? না। আমার চাওয়াতে কি কমতি বা ভুল কিছু ছিল? কেমন আছো? নিলয়, প্লিজ কথা ঘোরাবা না, আমি কষ্ট পাচ্ছি, কেন বুঝতে পারছো না? নেহা, ইম্যাচিওর মেয়েদের মতো কথা বলো না। ও তাই না? তোমার পেছনে আমি ঘুরছি বলে ভাব নিচ্ছ? কখনো সেটা বলেনি। আমাকে তুমি ঠিকঠাক মতো চিনো না, না চিনে ভালোবাসা সম্ভব? নিলয়, এবার তুমি ইম্যাচিওর হয়ে কথা বলছো। দেখে শুনে জেনে বুঝে ভালোবাসা হয় না, ভালোবাসা অজান্তেই হয়। আমার সব জানার পর কখনো তুমি ভালোবাসবে না। আমি চাই না আমার মতো কারোর সাথে তুমি জড়িয়ে জীবনের সবচাইতে বড় ভুলটা করো। বেশ, আমিও দেখবো তুমি আমাকে ভালো না বেশি কি করে থাকো। কি করবে তুমি? এসব বাদ দাও, তোমার ভালোর জন্যই বলছি। আমার ভালো, তাই না? নিজেকে মেরে ফেলবো। দেখো, আমি যেমন নরম তেমনি জেদি। তোমাকে আমার করে নেব মানে নেব। হাই স্কুলে পড়া মেয়েদের মতো কথা বলছো। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। আজ আর ক্লাস করবে না ও। নেহার দিকে তাকানোর সাহস হচ্ছে না নিলয়ের। নেহা এভাবে ফিরিয়ে দিবে ওর কষ্ট হলেও এটাই সে করছে, কারণ সে একজন মাইন্ড গেমার যাকে সবাই খুঁজে বেড়াচ্ছে।
পুলিশের গুলি বা কোনো মাস্তানের গুলি ওকে যে কোনো সময়ই মেরে ফেলতে পারে। নিলয় যখন ডেভিল হয়ে প্রকাশ পাবে তখন তাকে কেউ ভালোবাসবে না। পরিবার তোর ভালোবাসাটা বুঝলই না, তাহলে কিভাবে অন্য কেউ বুঝবে তাকে? পরিবারকে নিলয় আপন করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চেয়েছিল সবসময় পাশে থাকতে, মা বাবার আদর ভালোবাসা শাসনগুলো নিয়ে সুখে থাকতে চেয়েছিল। বোনের সাথে খুনসুটি, ভাই হিসেবে দুজনের মিষ্টি ঝগড়াতে নিলয় জীবনটাও তো পরিপূর্ণ পেত, কিন্তু এমনটা হয়নি। যাদেরকে আপন করে চেয়েছে তারাই ওর থেকে দূরে চলে গিয়েছে। শেষে নীরা নামক একজনকে খুব করে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, কিন্তু শেষে কি হলো? স্বার্থপর দুনিয়াতে স্বার্থের পিছনে ভালোবাসাটা ময়লা মোড়ার কাপড়ের মতোই ধুলোতে পিষতে গেছে। যেখানে বাবাকে শেখানোর কথা সুন্দর পথ চলা, কিন্তু তিনি শিখিয়েছে টাকা আয় করে কিভাবে পরিবারের সুখ অর্জন করা যায়। মায়ের শেখানোর কথা ছিল ভালোবাসা, কিন্তু তিনি শিখিয়েছে অবহেলা। তবে এই নিষ্ঠুর দুনিয়া বুঝিয়ে দিয়েছে বাস্তবতা। নিলয় এখন বাস্তবতার উড়োজাহাজে উঠছে, যেখানে ভালোবাসা নেই, আছে কেবল একরাশ দীর্ঘশ্বাস আর শ্বাসের টানে জোর করে ছিনিয়ে নিয়ে নিজের করে নেওয়া সব কিছু। দুনিয়া কখনো কাউকে কিছুই দেয় না, হয় জোর করে আদায় করে নিতে হয়, না হয় নিজের করে নেওয়ার মাইন্ড গেম জানতে হয়। নিলয়ের এখন সবটাই আছে। সে চাইলে সম্পূর্ণ কোনো দেশ নিজের হাতের মুঠোয় এনে ধ্বংস করে দিতে পারে, কিন্তু মাইন্ড গেমাররা কখনো এত সহজে সব কিছু করে না। মাইন্ড গেমারদের কপালে শত্রু পিস্তল ঠেকিয়ে বসে থাকলেও মাইন্ড গেমার কখনো ভয় পায় না, বরং সে রিল্যাক্স মোডে থেকে শত্রুকে ভয় পাইয়ে দেয়। একটা সন্তান বড় হয় মা বাবার আদরে, কিন্তু মা বাবা সবাই একই রকম হয় না। পরিবারকে কেন আলাদা হতে হতে ছোট হয়ে যায়? নিলয় পকেটে হাত গুজে দিয়ে হাঁটছে ফুটপাত দিয়ে। ওর আপার কথা খুব করে মনে পড়ছে ওর। ফোন বুথের মধ্যে ঢুকলো ও, বিথি আপার নাম্বার পাতিয়ে কল করলো। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, কি আজব, কল দিয়ে কথা বলছেন না? হ্যালো, কে? দূর। বিথি আপা কথাগুলো বলে ফোন কেটে দেয়। নিলয় আবারও ফোন দিল। হ্যালো, হ্যালো, কে আপনি? কে বলছেন? আবার কেন ফোন করেছেন? ফাজলামি করেন? হ্যাঁ, কল করে কথা বলেন না কেন? দেখ, এইবার ফোন দিয়ে বিরক্ত করলে গালি দেব। বদমাইশ লোক সব, পড়ার সময় বারবার ফোন করে বিরক্ত করছেন। নিলয় কেঁদে উঠল। বিথি আপার গলার শব্দ যেন এখনো লেগে আছে স্নেহের মাধুর্যতা। যেন বিথি আপা নিলয়কে বলছে, ভাই আমি পড়ছি, তোর সাথে পরে কথা বলবো। নিলয় আরও একবার কল দিতে যাবে, কিন্তু পরক্ষণেও সে ফোন রেখে দেয়। পকেট থেকে 500 টাকার নোট ফোনের পাশে রেখে দিয়ে বের হলো সে। মনে মনে বলল, যাক, আপা তাহলে পড়ছে। সে 2 বারের পর ফাইনাল পরীক্ষা দেবে, সে বড় ডাক্তার হবে। নিলয়, এদিকে আসো। নিলয় ভার্সিটি থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছে। কিছুটা পথ এগিয়ে এসেছে নিলয়, তখনই শুনতে পাইও কে যেন নাম ধরে ডাকছে। নিলয় রাস্তার বিপরীত পাশে তাকালো, দেখে লাবণ্য দাঁড়িয়ে আছে। পাশে আজকে সকালে নিউজ চ্যানেলে দেখা নতুন অফিসার সোহেল দাঁড়িয়ে আছে। সোহেলের মায়ের অ্যাকাউন্ট হ্যাক করে ডেভিল নামধারী নিলয় টাকা তুলেছিল, এজন্য সোহেলকে আসতে হয়েছে এখানে। তার প্রধান কারণ হলো সবাই সেই অ্যাকাউন্টের ব্যাপারে খোঁজ নিয়েছে আর জানতে পারে এটা সোহেল স্যারের মায়ের অ্যাকাউন্ট। সেজন্য উনি এখন নিজেই এই কেসের ইনভেস্টিগেশনের কাজে লেগে পড়েছে। নিলয় রাস্তার এপাশে দাঁড়িয়ে আছে। রাস্তা ইচ্ছে করেই পার হচ্ছে না নিলয়। লাবণ্য বলল, এখানে আসো নিলয়, তোমার সাথে দরকার আছে। ম্যাম, আমি রাস্তা পার হতে পারবো না, খুব ভয় করে রাস্তা পার হতে। আপনি এসে নিয়ে যান। আচ্ছা দাঁড়াও, আসছি। স্যার বলছিলাম না, নিলয় অনেকটা বাচ্চাদের মতো, অনেক ভালো একটা ছেলেও,
ঝাড়ি দিয়ে কথা বলবেন না, বেচারা কান্না করে দিতে পারে। এমনিতেই পুলিশ নিয়ে ওর ভাবনাগুলো অদ্ভুত। লাবণ্য, তুমি কি ওই হাদারামের প্রেমে পড়েছো? এভাবে পুলিশ হয়ে কোনো সাধারণ ছেলেকে নিয়ে এতটা সুপারিশ করতে কথা বললো না? স্যার, ওকে আনি, দাঁড়ান। লাবণ্য লজ্জা পেয়ে তাড়াতাড়ি সোহেলের কাছ থেকে চলে আসে। মনে মনে বলে, ইস, কি লজ্জা! যেটার ভয় পাচ্ছিলাম স্যার সেটাই ধরে ফেলেছে। লাবণ্য তাড়াতাড়ি নিলয়ের পাশে এসে দাঁড়ালো। লাবণ্য কিছু বলতে যাবে, তার আগেই নিলয় লাবণ্যের হাত ধরল, শক্ত করে ধরে রাখলো নিলয়। লাবণ্য আবারও চুপ হয়ে যায়। নিলয়ের এমন আকস্মিক স্পর্শ লাবণ্যকে অনেক বেশি ভাবিয়ে তুলছে। নিলয়কে নিয়ে ওর এমন যত ভাবনা। নিলয় লাবণ্যের হাত টানে, তখনই লাবণ্য যেন স্তম্ভিত ফিরে পায়। নিলয়কে নিয়ে সেই রাস্তা পার হতে থাকে, আর এই দৃশ্যটাই নেহা দূর থেকে দেখছে। নেহা পাশে অর্ক, সিয়াম আর মাসুম এসে দাঁড়ালো। নেহা নিলয় আর লাবণ্যর এমন হাত ধরে রাস্তা পার হওয়াটা সহ্য করতে পারছে না। তোমাদের ভাই একটা বজ্জাত ছেলে, আমাকে কষ্ট দিয়ে অন্য মেয়ের সাথে হাত ধরে হাঁটছে। ব্যাপার না, তোমাদের ভাই আমাকেই ভালোবাসি বলতে বাধ্য হবে, দেখে নিও। আর আমি যে এসব দেখেছি, তোমার ভাইকে কিছুই বলবে না। আসি। নিলয় রাস্তা পার হয়ে পুলিশের গাড়ির সামনে এসে দাঁড়ালো। পাশেই একটি রেস্টুরেন্ট। সোহেল সহ আরও কয়েকজন পুলিশ আসে। নিলয় সব পুলিশদের দিকে ভয়ার্থ চোখ নিয়ে তাকালো। সোহেল সেটা বুঝতে পেরে বাকি পুলিশদের ইশারায় চলে যেতে বলে। হাই নিলয়, আমি সোহেল। তোমার সাথে কিছু জরুরি কথা আছে, চলো রেস্টুরেন্টে যাই, বসে কথা বলি। আমার সাথে? আমি তো বলেছিলাম সব সেদিন। ম্যাম সবটাই জানে তো। ভয়ের কিছু নেই, তুমি মাস্টার্স শেষ করবা কয়েক মাস পরেই। এত ভীতু স্বভাবের কেন? চলো। ম্যাম যাবে তো সাথে? উনি আমার পাশে না বসলে আমি যাব না। তুমি যাও, স্যার কথা বলবে শুধু। নিলয়ের কথা শুনে সোহেল লাবণ্যের দিকে তাকায়। লাবণ্য লজ্জা পেয়ে নিলয়কে বলে, থাক, হয়েছে, আর ফর্মালিটিস করতে হবে না। আপনিও চলুন, দুজনে যে প্রেমে হাউডুবু খাচ্ছেন। সোহেল লাবণ্যের কথা শুনে বলল, স্যার, প্রেম কি? নিলয় বলে। সোহেল কিছু বলল না, উনি আগে ভিতরে প্রবেশ করে। পিছনে নিলয় তখনও লাবণ্যের হাত ধরে আছে। একটা টেবিলে যে বসলো ওরা। লাবণ্যের পাশে নিলয়। নিলয় লাবণ্যের হাত ধরে আছে। সোহেল বলে, আচ্ছা শোনো, সেদিনের সবটা আমি জানি। তুমি না কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ার করেছো? জি স্যার। আচ্ছা বলো তো, ব্যাংক থেকে টাকা তোলার সময় আমার মায়ের ফোনে মেসেজ আসে, কিন্তু হ্যাকার যখন হ্যাক করে তখন কোনো মেসেজ আসেনি। এটাও কি সম্ভব? মানে মেসেজ ব্লক বা হ্যাক করা কি পসিবল হয়? তুমি তো এ ব্যাপারে জানতে হয়তো। জি স্যার, সম্ভব হয়। প্রতিটা ইলেকট্রনিক্স, ইন্টারনেট আর নেটওয়ার্ক অন্তর্ভুক্ত ডিভাইসগুলো হ্যাক হবে, আর প্রতিটা ডিভাইসের একটি আইপি অ্যাড্রেস থাকে। সেই আইপি অ্যাড্রেস হ্যাক করার মাধ্যমে ভিকটিম কি করছে, কার সাথে মেসেজ করছে, কি মেসেজ করছে, কলে কি কথা বলছে, যাবতীয় সব ধরনের ব্যক্তিগত আলাপ অন্য কেউ বা হ্যাকার দেখতে পারবে। কি? এটা খুব ডেঞ্জারাস একটা বিষয়। তাহলে যদি আমি এই হ্যাকারের পিছনে পড়ে থাকি, সে আমার আইপি অ্যাড্রেস হ্যাক করে আমার কাছ থেকে সব তথ্য জেনে যাবে, তাই না? জি স্যার। এরা কি আদৌ বন্ধ করা সম্ভব হবে না? আমি আপাতত জানি না, রিসার্চ করে খুঁজতে হবে এটা কিভাবে আটকানো যায়। গুড, তাহলে তুমি এখন থেকে পুলিশের হয়ে কাজ করবা, পড়াশোনার পাশাপাশি এটা করবা, তোমাকে বেতন দেওয়া হবে। আমি পুলিশের লোক হব? না না না, আমার ভয় করে পুলিশ দেখলে। আসি, পরে আবার দেখা হবে। সোহেল চলে গেল। লাবণ্য উঠে দাঁড়ায়, কিন্তু নিলয় এখনো ওর হাত ছাড়েনি। লাবণ্য বলল, এবার আমার হাতটা ছাড়ো। সরি ম্যাম, সরি। আসলে ভয় আপনার হাত। বুঝেছি, আসি।
শুনুন ম্যাম। বলো। নিলয় আবারও কানের কাছে মুখ নিয়ে যেয়ে লাবণ্যকে বলে, খোলা চুল, গায়ে শাড়ি অথবা থ্রি পিস পরে আয়নার সামনে যেয়ে দেখবেন। নিজের সৌন্দর্যতা দেখে নিজেই লজ্জা পাবেন, তবে আফসোস আমি দেখতে পাবো না। নিলয় তাড়াতাড়ি চলে আসে সেখান থেকে। মুচকি হাসতে থাকে ও। সব কিছু এখন ওর ইচ্ছে মতোই চলছে। নিলয় চায়ের দোকানে বসে আছে। অর্কদের সাথে সেই দুইজন লোক বসে আছে, সালাম আর জামাল। সালাম বলল, ডেভিল স্যারকে বলবেন 5 জন লোক লোনের জন্য ঘুরে বেড়াচ্ছে। এরা 5 জনই ঘুষখোর ছিল, সুদখোর ছিল। 5 জনের মোট লোন 2 কোটি টাকার মতো। কিন্তু আমরা ঘুরে ঘুরে এই আলাদা 5 জনকে পেয়েছি, যাদের লোন ছাড়া কোনো উপায় নেই চলার মতো। এক একজন 50 থেকে 60 লক্ষ টাকার লোন চাচ্ছে ব্যাংকের কাছে, কিন্তু ওদের কাছে এত টাকার জিম্মিদার নেই কিছু, তাই ব্যাংক কোনো প্রকার লোন দিচ্ছে না। গুড, ভালো করেছেন। আমি ডেভিলকে সবটা বলবো। আপনাদের কথা মতো এসব লোকেদের ছবি, আইডি কার্ডের ফটোকপি আর খুঁটিনাটি সব কিছু জোগাড় করে এনেছি, এই নিন। কিন্তু কিভাবে করেছেন এগুলো? ওনারা দিয়ে দিল এসব। কেন দেবে না? সবাইকে বলেছি আমরা লোন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব, কিন্তু আমাদের 50,000 টাকা দিতে হবে। ব্যাংক লোন দিতে প্রস্তুত হবেই। গুড ওয়ার্ক, ঠিক এমনটাই চেয়েছিলাম। অর্ক, তুই 5 জন লোকের ফেক ন্যাশনাল আইডি বানিয়ে ফেল। আর মাসুম, তুই বানিয়ে ফেল এদের জমির বা ব্যবসার দলিল। মাসুম, তোর কাজ হলো এইগুলো বানানোর পর, মানে দলিল রেডি হলে কাউন্সিলে যে অফিসারের স্বাক্ষর নিবি, স্বাক্ষর করে দেওয়ার ব্যবস্থা আমি করে দিব। আর সালাম আর জামাল, আপনারা ওদের নামে লোকদেরকে সাথে নিয়ে ব্যাংকে এই কাগজগুলো জমা দিবেন। জমির পরিমাণ বাড়ানো হয়েছে। ব্যাংক থেকে লোক যদি চেক করতে আসে, তখন সামাল সাহেব আপনি জমিটা দেখিয়ে দেবেন, মানে অন্য কারো জমি দেখালেই হবে। ব্যাংক জমি নয়, পেপারস দেখে। এরপর ব্যাংক লোন দিলে আপনারা এক একজনের থেকে 50,000 টাকা নেবেন। আপনারা পাবেন 2,50,000 টাকা। 2 জন 75,000 টাকা করে মোট 1.5 লাখ নেবেন। বাকি 1 লাখ টাকা আমাদের কাছে আনবেন। মেইন কাজ হলো ওরা যে অ্যাকাউন্টে টাকা জমা করবে সেইটার ফোন নাম্বার ম্যানেজ করে নেবেন। বাকিটা আমরা দেখব। যান, এখন চলে যান। সকালে অর্ক সব বুঝিয়ে দিবে। নিলয় হাঁটতে হাঁটতে বলে, হ্যাঁ, ডেভিল এখন থেকে 1 টাকাও কারো অ্যাকাউন্টে রাখবে না। সমাজে যারা উৎকৃষ্ট লোক তাদের অ্যাকাউন্ট হ্যাক করবে। দরকার হলে ব্যাংকগুলোই বন্ধ করে দেব আমরা। সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠান করব। সফটওয়্যার কোম্পানির নাম হবে এনডি, নিলয় ডেভিল। নিলয় ভিতরে চলে গেল। 3 জন ছোট ছোট ছেলে নিলয়ের ব্রেনের কাছে যেন কিছুই না। নিলয়ের মাথা যেন পিস্তলের গুলির থেকেও তাড়াতাড়ি চলে। ওরা দিন দিন নিলয়ের প্রতি আরও বেশি আগ্রহ দেখাচ্ছে, ভালোবেসে ফেলছে। তারপর নিলয় বসে আছে কম্পিউটারের সামনে। সিয়ামেরা এসে বসেছে নিজেদের জায়গায়। সিয়াম বলল, ভাই, তুমি কি ওয়েবসাইট হ্যাক করতে পারো? আমি সব কিছুই হ্যাক করতে পারি। তোরা দেখিস, একদিনে দেশে সব নেটওয়ার্ক সিস্টেম ডিভাইস হ্যাক করে বন্ধ করে দিব। সরকারকে বলবো 50,000 কোটি টাকা দিতে, না হলে আমি সিস্টেম অন করব না। কেউ এক ফোন থেকে আরেক ফোনে কল দিতে পারবে না, কেউ ওয়াইফাই বা ইন্টারনেট ডাটা অন করতে পারবে না, কোনো কিছুই কাজ হবে না। অথচ আমি ঘরে বসেই ওদের ব্যক্তিগত তথ্য আমার কবজাতে আনবো। তখন বাধ্য হয়ে সরকার আমাকে থামাতে টাকা দিবে। সত্যি এমনটাই করবা? আমি হলে তো নাসা সিস্টেম হ্যাক করে নিতাম, ডার্ক ওয়েবে ঢুকতাম, একে অপরকে দেশের নেটওয়ার্ক অ্যাক্টিভ করতাম, সেই দেশের বড় বড় ইন্টারনেট সংযুক্তগুলো হ্যাক করে নিজের কাছে রেখে দিতাম। তাই নাকি? নাসা সিস্টেম কত হাইলি সিকিউরিটি করা থাকে জানিস? একটা সিকিউরিটি তুই ভাঙবি, সাথে সাথেই বাকিগুলো অ্যালার্ট হবে, সাথে জানিয়ে দেবে হ্যাকার অ্যাটাক করেছে। তোর সাইবার অ্যাটাক তখন কাজে আসবে না। ভাই, ব্লক হ্যাক নিয়ে একটু বলো প্লিজ। ডস অ্যাট্যাক কি? শুনেছি ওয়েবসাইটে একটা অ্যাট্যাক ডস অ্যাট্যাক, যার ফলে হ্যাক করা সম্ভব।
ডস ডেনাল অফ সার্ভিস এবং ডিটস ডিস্ট্রিবিউটেড ডেনাল অফ সার্ভিস অ্যাটাক হলো কোনো ওয়েবসাইটে অতি অল্প সময়ের জন্য আগুনিতার ডাটা প্যাকেট বা প্যাকেজ পাঠিয়ে তাকে সাময়িক সময়ের জন্য ডিস্ট্রয় করে দেওয়া তথা সার্ভার ডাউন করিয়ে দেওয়া যাতে ওই সাইটে কেউ ভিজিট করতে না পারে। যেমন মনে কর একটি ওয়েবসাইটের নাম হলো এবিসি, যার হোস্টিং সার্ভারে ব্র্যান্ডউইথ 1 GB ডে, হিটস 10,000 ডে, ম্যাক্স নিডেড ব্র্যান্ডউইথ লেস দ্যান 400 MB ডে। এখন ওই সাইটে যদি 1 ঘন্টাতে একটি ফলস স্কিপ হতে 25,000 হিট করা যাতে ব্র্যান্ডউইথ 1 GB পার হয়, তবে ওই সাইটটি সাময়িক সময়ের জন্য স্থগিত হয়ে পড়বে এবং এতে কেউ ওই সাইটে ভিজিট করতে পারবে না। এক কথায় এটি হলো ডিটস অ্যাটাক। কম্পিউটারে আলাদা সফটওয়্যার ছাড়াও লিনাক্স কমান্ড হতে এমন ডিটস অ্যাটাক দেওয়া যায়। আবার অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ আছে। গুগলের পিসি ও অ্যান্ড্রয়েডের দুটি ভার্সনই আছে। এগুলো দিয়ে যে কোনো সাইডে ডিটস অ্যাটাক দেওয়া যায়। এমনকি টার্মিনাল হতেও অ্যান্ড্রয়েডের মোবাইলের দ্বারা ডিটস অ্যাটাক পরিচালনা করা যায়। মূলত গ্রুপ হিসেবে কাজ করলে এমন ডিটস অ্যাটাক খুব সহজেই হ্যাকিং হানা দিতে পারে যে কোনো ওয়েবসাইটে। তবে একটা কথা, উন্নত অ্যাডভান্স ওয়েবসাইটগুলোর হোস্টিং সার্ভারে এই জন্য ডিটস প্রতিরোধক ব্যবস্থা করা থাকে। হা হা হা। অর্কু, তুই যা বলেছিলি এর থেকে নিলয় ভাইয়ের বোঝানোটা শুনি, কিছু শিখ। সিয়াম, চা হবে বাড়িতে? না ভাই, বাড়ির সামনেই চায়ের দোকানের জন্য বাসায় রাখিনি। আচ্ছা কাজ কর, আমি চা খেয়ে আসি। কিন্তু তোমার হাতে পায়ে ব্যান্ডেজ, কষ্ট করতে হবে না। এগুলো তো সব ফলস ব্যথা, কিছুই হয়নি। দেখিসনি সারার সাথে দেখা করার সময় ব্যান্ডেজ ছিল না? থাকলেও অনেকগুলোই প্রশ্ন করত। আর এই সামান্য কাটা দাগের উপর মেকআপ ছিল খুব বেশি পরিমাণে। ঠিক সেই জন্য রাতে দেখলাম তোমার কাটা দাগ, আর সারাহ আপুর সামনে দেখলাম কিছুই নেই, কিন্তু লাবণ্য ম্যামের সামনে যাওয়ার পর মেকআপ সেরিয়েছিলে। সারহা আপু রেগেছিল, এই জন্য হয়তো খেয়াল করেনি। তার রাগের কারণ কি? জানি না, হতে পারে জেলাস। বাদ দে, আমি আবারও মেকআপ করে নিলাম কাটা স্থানে। চা খেতে যাচ্ছি। নিলয় বাড়ি থেকে বের হলো। নিলয় চায়ের অর্ডার দেয়। এদিকে মাসুমের সিমে লাবণ্যের কল আসে। মাসুম রিসিভ করতেই স্পিকার অন করলো। মাসুম বলছো? জি ম্যাম। নিলয় আছে? বাইরে গেছি চা খেতে, দাঁড়ান ডেকে আনি। না থাক, ডাকতে হবে না। আচ্ছা শোনো, নিলয়ের নাম্বারটা দাও তো। আমি যে নাম্বার চেয়েছি ওকে সেটা বলবা না, ঠিক আছে? ঠিক আছে, বাট নাম্বার কেন নিলেন? ভাই কিছু করেছে? আরে না, কিছু করেনি ও, এমনিতেই লাগবে। আচ্ছা নিন, 01643। আর শোনো, নিলয়কে সাবধানে থাকতে বলবে। আমরা একটা গোপন খবর পেয়েছি, ডেভিল টাকা নিয়ে এতিম খানায় রাখছিল। টাকা সেখানেই আছে। আর যেহেতু নিলয় ডেভিলের মুখোমুখি হয়েছিল, সেটার ভয় আমার হচ্ছে। ডেভিল তো ওকে মারেনি, হয়তো নিলয়কে ব্যবহার করতে পারে। ওকে ম্যাম। লাবণ্য এই প্রথম ভয় পেল কারণ নাম্বার নিতে। লাবণ্য কখনো এমন করেনি, এই প্রথম সে উদ্ভট কিছু করছে। নিলয় চা খেয়ে ভাবলো একটু হাঁটবে। কতদিন নিলয় হয়ে সে রাতে শহর দেখেনি। সে ডেভিল হয়ে রাতে শহরে বের হয়েছে। এলাকা ছেড়ে মেইন রোডের দিকে উঠল। রাস্তার পাশে দুই পকেটে হাত গুজে গাড়িগুলো চলাচল দেখছে। চোখে চশমা, গায়ে সাদা টি শার্ট, কালো প্যান্ট আর দুই ফিতাওয়ালা চটি জুতা পরে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে রাতে শহর দেখছে নিলয়। রাতের ল্যাম্পপোস্ট গতিময় গাড়ির আলোতে অন্ধকারগুলো যেন পালিয়ে যাচ্ছে। আচ্ছা, মানুষের মনের অন্ধকার যদি এভাবে ভয়ে পালিয়ে যেত আলোকে দেখে, যদি আয়নাতে গেলে মানুষের বিকৃত চরিত্র দেখা যেত, তাহলে মানুষ আর অমানুষ হতো না। রাস্তার এক পাশে দুটো কুকুর ঘেউ ঘেউ করে ডাকছে। হয়তো একটা কুকুর অন্য এলাকার, দুই এলাকার কুকুর সামনাসামনি হলে তাদের ক্ষমতা দেখানোর জন্য ঘেউ ঘেউ করে ডাকে। নিলয় হাসি হাসি মুখে সেসব দেখছে। হঠাৎ একটা কালো রঙের মাইক্রো গাড়ি নিলয়ের সামনে এসে থামল।
5জন ছেলে নিলয়ের সামনে পিস্তল নিয়ে দাঁড়ায়। নিলয় ওদের পোশাক দেখেই চিনে ফেলেছে, রেড গ্যাংয়ের ছেলেরা এরা। হাত উঁচু করে দাঁড়াও। আপনারা? চুপ, হাত ওঠাও। নিলয় হাত উঁচু করলো। একজন ছেলে নিলয়কে চেক করলো। কাছে বাটন ফোন ছাড়া কিছুই নেই। ফোনটা লিডার গোছের ছেলে হৃদয়ের কাছে এনে দিল চেকার ছেলেটা। হৃদয় নিচে ফেলে জুতো নিচে দিয়ে চাপ দিয়ে ভেঙে দিল। হৃদয় বলল, গাড়িতে ওঠো। কেন? ওর হাত বেঁধে দে, মুখে টেপ লাগিয়ে কালো কাপড় পরিয়ে দে। হৃদয়ের কথা শুনে একটা ছেলে এসে নিলয়কে বেঁধে দিল, মুখে টেপ লাগিয়ে কালো কাপড় পরিয়ে দিল। নিলয় বুঝতে পারে তাকে ধরে গাড়িতে তুলছে ওরা। গাড়ি চলতে থাকে। অনেকটা সময় পর নিলয় অনুভব করলো গাড়িটা একটা জায়গায় এসে থেমেছে। নিলয়কে ধরে গাড়ি থেকে নামানো হয়। হাত ধরে টেনে নিয়ে যেয়ে নিলয়কে একটা চেয়ারে বসায় ওরা। হাত পা চেয়ারের সাথে বেঁধে দিল। কিছু সময় নীরবতা। হঠাৎ নিলয় শুনতে পেল পায়ের শব্দ। কে যেন হেঁটে হেঁটে নিলয়ের দিকেই আসছে। সে হেঁটে এসেছে। যে হেঁটে এসেছে তার নাম হলো ব্ল্যাক কোবরা। সেই হলো রেড গ্যাংয়ের লিডার। সে এসে বসলো নিলয়ের সামনে চেয়ারে। একটা ছেলে যে কাপড় উঠিয়ে দেয়। নিলয় সামনে তাকায়। আলোময় একটি ঘর। এখানে থাকা যতজন আছে সবার মুখেই মাস্ক পরা। কাউকেই চেনে না নিলয়। নিলয়ের মুখে টেপ লাগানো। নিলয় করে বলার চেষ্টা করছে, কে আপনারা? আমাকে কেন ধরে এনেছেন? চেয়ারে বসা মাস্ক সহ লাল মানি হেস্ট ড্রেস পরা লিডার ইশারা করল নিলয়ের মুখ থেকে টেপ খুলে দিতে। একটা ছেলে এসে টেপ খুলে দেয়। নিলয় হাঁপাতে হাঁপাতে বলল, কে 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 আপনারা? আমাকে কেন তুলে এনেছেন? আমাকে যেতে দিন। আমাকে ধরে আনার কারণ কি বলুন? লিডারের পাশে থাকা হৃদয় দাঁড়িয়ে বলল, ডেভিল কোথায়? ডেভিল? কিসের ডেভিল? মানে আমি বুঝতে পারছি না। ডেভিল কি? মজা করিস? আমাদের সাথে মজা তোর বের করে দিব। তৌহিদ নামের একটা ছেলে নিলয়ের দিকে তেড়ে আসার সময় কথাগুলো বলল। চেয়ারে বসে থাকা ব্ল্যাক কোবরা হাত উঁচু করে থামিয়ে দেয়। হৃদয় একটা চিপ এনে চেয়ারে বসা লিডারকে পরিয়ে দিল। রোবোটিক ভয়েস সিস্টেম অন করে কম্পিউটারের সাউন্ড বক্স থেকে আওয়াজ বের হতে থাকে। লিডার বলে, তোমার সাথে ডেভিলের সাক্ষাৎ হয়েছিল গতদিন আগের অ্যাক্সিডেন্টে। তুমি সাইকেল চালিয়ে যাচ্ছিলে, ডেভিলকে তুমি দেখেছিলা। সে দেখতে কেমন? দেখুন অপরিচিতরা, আমি ওর মুখ দেখিনি। সে আপনাদের মতো মাস্ক, তবে মুখে হ্যাকার মাস্ক পরেছিল। হুট্টোলা টুপি ছিল কোটের সাথে। শরীরের কোনো অংশই দেখা যায়নি। আমার পাশে এসে একটা কাগজ ফেলে চলে যায়। ব্যাস, আর কিছুই জানি না। আমি ডেভিলকে দেখিনি। ব্যাস, আর কিছু জানি না। আমি ডেভিলকে দেখিনি। ডেভিল হলো একজন ইন্টারন্যাশনাল হ্যাকার। তাকে আটকাতে আমার কম্পিউটারে দক্ষ এমন কয়েকজনকে লাগবে। শুনেছি তুমি পড়াশোনাতে অনেক ভালো। আমার হয়ে ডেভিলকে খুঁজবে তুমি। কিন্তু আপনি কে? আমাকে এভাবে তুলে এনেছেন? আপনার নাম কি? আমি ব্ল্যাক কোবরা, ব্যাংক রোবার। আপনি একজন মেয়ে, আমি জানি। মানে তুমি কি করে জানলে? আপনার মাস্কের দুই পাশের দুই কানে আপনি যে দুল পরে আছেন সেটার জন্য দুই পাশ উঁচু হয়ে আছে। বাকিদের এমনটা নেই। সবার কানের উপরের জায়গাটা হালকা উঁচু হলেও আপনার কানের নিচ, মানে যেখানে দুল থাকে, সেখানটাই উঁচু হয়ে আছে। নিলয়ের কথা শুনে লিডার বসা থেকে উঠে দাঁড়ায়। নিলয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিলয়ের কাছে এসে বলল, তোমার ওপর নজর রেখে বুঝেছি তুমি হাবাগোবা, বাট তোমার কথা শুনে মনে হয় তুমি অনেক বুদ্ধিমান। এখন সেটার প্রমাণও পেলাম তুমি আসলেই বুদ্ধিমান। বাসায় যাও, তোমাকে আমি খুঁজে নেব আমার কাজের জন্য। লিডার চিপ খুলে হৃদয়ের কাছে দিয়ে দেয়। হৃদয় ছেলেগুলোকে বলে, ওকে আবার যেভাবে ধরে আনা হয়েছিল ওভাবেই বেঁধে সেই জায়গায় দিয়ে আয়। নিলয় জানে না সে কোথায় আছে আর কোন জায়গা দিয়ে এসেছে, তাই ওকে রেখে দিয়ে আয় এইভাবেই।
হৃদয়ের কথা মতো নিলয়কে আবারও আগের মতো করে বাঁধা হলো। তারপর গাড়িতে তুলে দিয়ে নিলয়কে নিয়ে চলে আসলো সেই জায়গাতে যেখানে নিলয় রাস্তার পাশে দাঁড়িয়ে রাতের পরিবেশ দেখছিল। হাতের বাঁধন খুলে দিয়ে রেড গ্যাংয়ের লোকেরা চলে যায়। নিলয় সব কিছু খুলল, আশেপাশে তাকালো। ও আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে, তার মানে নিলয়কে যে সাইড দিয়ে নিয়ে যাওয়া হয় নিলয়কে তার বিপরীত সাইড দিয়ে আনা হয়েছে। এজন্য ঠিক আগের ওই ল্যাম্পপোস্টের নিচেই সে দাঁড়িয়ে আছে। নিলয় আশেপাশে তাকায়, কেউ নেই। পড়ে থাকা ওর বাটন ফোনটি ওভাবেই রাস্তার উপর আছে। নিলয় ফোন থেকে সিমটা খুলে নিল। হাঁটতে হাঁটতে নিলয় চায়ের দোকানের সামনে এসে দাঁড়ায়। ওদের ছোট বাড়ির সামনে একটি সাদা রঙের দামি প্রাইভেট গাড়ি দাঁড়িয়ে আছে। নিলয় কয়টা বাজে ঠিক জানে না, তবে চায়ের দোকান বন্ধ হয়ে গেছে। নিলয় কিছুটা ভয় নিয়ে বাড়ির দরজায় কলিং বেল বাজায়। ভিতর থেকে অর্ক জোরে বলে, আমি শিওর নিলয় ভাই এসেছে এবার। সিয়াম এসে দৌড়ে দরজা খুলে দিল। সিয়াম বলল, ভাই তুমি কোথায় ছিলা? কতবার তোমার নাম্বারে ফোন করেছি, তোমাকে পাচ্ছিলাম না। পরে বলবো। বাইরে গাড়িটা কার? আগে ভেতরে আসো, তারপর বলছি। নিলয় ভিতরে যায়। দেয়াল ঘড়ির দিকে চোখ পড়ল ওর। রাত 11টা বাজে। সে বের হয়েছিল 9টার সময়। 2 ঘন্টাও বাইরে ছিল। গাড়িটা কার? তোমরা রুম থেকে যে দেখো বুঝতে পারবা। নিলয় ও নিজের রুমে আসলো। দেখলো 3 পিস পরা, চুল খোলা একটা মেয়ে ওর রুমে বসে আছে। মুখটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। লাবণ্য। লাবণ্য এখানে কেন? নিলয় প্রশ্ন করল। আপনি এখানে? আমি এখানে মাসুমের থেকে তোমার নাম্বার নিয়েছিলাম। এরপর কল করেছি, কিন্তু তোমাকে পাচ্ছিলাম না। মাসুমদের কাছে ফোন করে জানতে পারি তুমি এখনও ঘরে ফেরোনি। ওরাও জানে না তুমি কোথায়। চিন্তা হচ্ছিল ডেভিল যদি তোমাকে ধরে নিয়ে যায়, তাই চলে আসলাম তোমাদের এখানে। তোমার ব্যান্ডেজ কোথায়? স্টুডেন্ট পড়াতে গিয়েছিলাম, সেজন্য মেকআপের প্রলেপ লাগিয়েছিলাম। লাবণ্যের দিকে তাকিয়ে আছে নিলয়। লাবণ্য সত্যি অনেক লাস্যময়। এই প্রথম নিলয় লাবণ্যকে প্যান্ট আর শার্ট ছাড়া 3 পিসে দেখছে। বাঁধা চুলের বদলে খোলা চুলে দেখছে। কিন্তু নিলয়ের মনে একটু ভয় কাজ করা শুরু করেছে। সেজন্য টপিক চেঞ্জ করে নিলয় বলল, আপনাকে পুলিশ মনে হচ্ছে না। তাহলে কি মনে হচ্ছে? উহু, বলা যাবে না। বলো বলছি। আপনাকে মনে হচ্ছে কারো বউ। অনেক সুন্দর লাগছে, যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি। আমি মোটেও সুন্দরী না। লাবণ্য হাসতে থাকে। ওর খোলা চুল মুখের উপর এসে পড়ল। লাবণ্য চুলগুলো কানে যখনই গুজে তখনই নিলয় অবাক হয়ে তাকায়। কানে মোটা বড় দুল। মনে পড়ে যায় নিলয়ের একটু আগে রেড গ্যাংয়ের লিডারের মুখের মাস্ক কানের নিচের জায়গাটা উঁচু হয়েছিল। আর এমনটা হওয়ার কারণ বড় মোটা দুলের কারণে। তবে কি লাবণ্যই ছিল রেড গ্যাংয়ের লিডার? নিলয় সন্দেহ করে এমন হতেও পারে, আবার নাও হতে পারে। ক্যালকুলেশন মিলছে না। নিলয়ের আগে লাবণ্য এখানে। নিলয় প্রশ্ন করে, আপনি কখন এসেছেন এখানে? কেন? এই তো তুমি আসার 10 মিনিট আগে। ও নিলয়, কিছু মনে না করলে আমার সাথে আজ রাতে? না না, কোনো সুন্দরী মেয়ের সাথে রাতে ঘুরতে নেই। মেয়েরা অনেক ডেঞ্জারাস হয়। ভীতু একটা। আমি মোটেও ডেঞ্জারাস নই। আপনি বুঝবেন না। আসলে বোঝাতে চেয়েছি তাদের সৌন্দর্যের লাবণ্যতা এত বেশি হয় যে প্রেমে পড়ে যেতে পারি। কিন্তু মেয়েদের প্রেমে পড়া বারণ। মেয়েরা ভয়ঙ্কর, এটাই কারণ। তুমি অনেক মজা তো। প্লিজ চলো, আজকে ভয় পেও না। আমি আজ পুলিশ নয়, তোমার বলা সেই প্রেয়সীর মতো একজন। নিলয় বের হলো। পাশে লাবণ্য আছে। বাড়ির সামনে এসে দাঁড়ালো ওরা। চলো গাড়িতে উঠি। কেন জানি
খুব ইচ্ছে করছে আপনার সাথে রিক্সাতে ঘুরতে, কিন্তু আফসোস এত রাতে রিক্সা পাবো না। 10 মিনিট দাঁড়াও, রিক্সা চলে আসবে। লাবণ্য ফোন করলো কাকে জানো। কিছু সময় পর একটা রিক্সা নিলয়ের এরিয়াতে আসলো। নিলয়ের সামনে এসে দাঁড়ালো। লাবণ্য রিক্সাতে উঠে বসে নিলয়কে বলল, ওঠো মিস্টার ভিতু। নিলয় উঠে বসলো। রিক্সা চলছে, আর নিলয় নাই, লাবণ্যই নিলয়ের হাত ধরে বসেছে। পিছনে বাড়ির সামনে দাঁড়িয়ে অর্ক বলল, নীলে ভাই হ্যাক জানতো, মাইন্ড গেম জানতো, কিন্তু নীলে ভাই যে একটা রোমান্টিক বয় সেটা জানতাম না। নিলয় ভাই হলো দামে কম মানে ভালো রোমান্টিক প্রেমিক। এখন বুঝতে পারছি ভাই কেন পুরনো বাসা ছেড়ে নতুন বাসা নিতে বলেছি। এটাও বলেছিল পুরনো কোনো রকম থাকার মতো বাসা হতে হবে। লাবণ্যর মতো পুলিশ আসলেও আমাদের অবস্থান যেন বুঝতে না পারে। জেনিয়াস, নিলয় বলে কথা। সে যাই হোক, নেহা আপুকে আমার ভালো লাগে। আমারও, কিন্তু নিলয় হালার পছন্দ তো লাবণ্য পুলিশকে। বুঝলাম না হ্যাকার হয়ে পুলিশের সাথে কেন মিশছে। বাট দিনে দুপুরে মৌচাকে যে অ্যাটাক করছে, সবাই তাকে মৌমাছি ভেবে আদর করছে। ওরে ভাই, আজকে যদি একটা গার্লফ্রেন্ড থাকতো আমিও রিস্কায় ঘুরতাম। কাল থেকে নেটওয়ার্ক হ্যাক বাদ, মেয়েদের মন হ্যাক করা ধান্দা করব সবাই। অর্কের কথা শুনে সবাই হাসতে থাকে। ওরা বাড়ির মধ্যে চলে আসলো, আর ওদিকে দুজন, আমাকে তোমার কেমন লাগে? নিলয় চুপচাপ বসে আছে। একবারও নিলয় লাবণ্যর দিকে তাকায়নি। লাবণ্য অনেক কথা বলে চলেছে, নিলয় কেবল অ্যান্সার দিয়েছে। লাবণ্যও চুপ হয়ে যায়। নীরবতা ভেঙে লাবণ্য প্রশ্ন করে নিলয়কে। নিলয় লাবণ্যের দিকে তাকিয়ে বলল, ভালো লাগে, আপনি এমনিতেই লাবণ্যময়, সেজন্য আপনার নাম লাবণ্য। আমাকে তুমি করে বলতে পারো। আর এত কাছুমাচু হয়ে বসতো কেন? আমার দিকে সরে আসো। না ঠিক আছি। চলো না ফুচকা খাই। আচ্ছা। নিলয়ের আজকের মিশনে যাওয়ার কথা। মিশনটা হলো নীরাকে নিয়ে। নীরাকে শাস্তি দেওয়ার মুহূর্তটা এসে গেছে। নিলয় মনে মনে বলল, নীরা বুঝবে আমাকে অপমান করাটা কেমন লেগেছিল। আমি গরিব বলে নীরার ভালোবাসা পাইনি, সবসময় ওর অবহেলাটাই পেয়েছি আমি। নিজেকে তখন জোকার মনে হতো, তবুও নীরাকে ভালোবেসে একসাথে বাচ্চার স্বপ্নটা দেখেছিলাম। বেকার ছিলাম, মাথার উপর আমার ভাই নামক পরিবারের বড় ছেলে ছিল। মা বাবার অবহেলা অপদস্থতা আমাকে প্রতিনিয়ত কষ্ট দিত। বারবার একটাই প্রশ্ন করতাম নিজেকে, কেন আমার সাথে এমন হলো। নিলয় লাবণ্যের পাশে বসে কতগুলো ভাবছে। লাবণ্য নিলয়ের দিকে তাকিয়ে আছে। রাত 12টা বাজতে চলেছে। নিলয় অনেকবার চেষ্টা করেছিল চাকরির জন্য, কিন্তু ঘুষ চাওয়ার এক বিশাল হকিকতে সব আশাগুলো দিন দিন নুয়ে পড়ছিল। চারপাশে ব্যর্থতা আর চারা গাছ যেন পানি ছাড়া মরে শুকনো হয়ে যাচ্ছিল। প্রথম যেদিন আদনান সাহেব নিলয়কে বলে, অনার্স শেষ করেছিস, মাস্টার্স দিতে 1 বছর পড়লে চাকরি খোঁজার চেষ্টা কর। বাবা, বর্তমানে চাকরির জন্য ঘুষ লাগে। আমাদের সময় তো লাগেনি। সেদিন নিলয় চাকরির জন্য বের হয়, অনেক চেষ্টা করে। এভাবে 3 মাস চাকরি খুঁজতে খুঁজতে পুরো যশোর জেলা এক করে ফেলে, কিন্তু কিছুতেই কিছু হয় না। ঘুষের কাছে নিলয় বারবার পরাজিত হচ্ছিল। বাবাকে ঘুষের কথা প্রথম বলতেই তিনি রেগে ওঠেন। নিলয় আর কখনো বলেনি সে ব্যাপারে। চলো 1 প্লেট ফুচকা খাই। লাবণ্যের কথায় চমকে উঠল নিলয়। রিক্সা থেমে গেছে, পাশেই ফুচকার দোকান। নিলয় রিক্সা থেকে নামলো। ফুচকার দোকানে এসে বসে ওরা। লাবণ্য ফুচকার অর্ডার করলো। নিলয়, তোমার কি মন খারাপ? না তো। তাহলে কথা বলছো না কেন? পরিবারের কথা মনে পড়লো তো তাই। কে কে থাকে তোমার পরিবারে? আপু ছাড়া আর কেউ নেই। আপুর কথা মনে পড়লো তাই একটু মন খারাপ। মন খারাপ করো না, তুমি যে দেখে আসবে। হুম। নিলয় শোনো না,
তোমাকে কিছু কথা বলার আছে। আমি জানি সেটা ভুল, তবুও আমি আমারটা জানাবো। আমি জানি তোমার আর নেহার রিলেশন আছে, তোমরা একে অপরকে অনেক ভালোবাসো। আমি কখনো তোমাদের মাঝে আসতে চাইনি, কিন্তু আমার ইনভেস্টিগেশনে তোমার নামটাও ছিল, এজন্য তোমার সাথে কথা বলা। তুমি এতটা ইনোসেন্ট আর ভীতু স্বভাবের, তোমার উপর শুধু আমি নই, যে কারোর মায়া জন্মাবে, আর তোমার উপর মায়া তৈরি হলে সেটা কাটানো অনেক বেশি কঠিন। তাই আমিও এই কঠিন নিয়ম ভাঙতে পারিনি। তোমার প্রথম স্পর্শ আমাকে তোমাকে নিয়ে ভাবতে বাধ্য করে। তোমার বলা কথাগুলো আমার কানে বাজতে থাকে। তুমি বলেছিলে খোলা চুলে আমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এই কথাটা যতবার আয়নার সামনে গিয়েছি ততবারই যেন কানে বেজেছে। তারপর তুমি আরও বলেছিলে তোমাকে সালোয়ার কামিজ বা শাড়িতে অনেক বেশি সুন্দর লাগবে। তোমার এই ছোট ছোট কথাগুলো আমার ভাবনাতে তোমাকে নিয়ে ভালোবাসা বাড়িয়েছে। আমি জানি এটা অন্যায়, তবুও এই অন্যায়টা আমি করতে চাই। যখন তোমাকে ফোন করেছিলাম, ফোন অফ বলছিল। তোমার জন্য আমার মনে উদ্গ্রীবতা দেখেছি তোমাতে আমার মিশে যাওয়া সর্বনাশ। নিলয়, ভালোবাসি আমি, গ্রহণ করতে বলছি না, তবুও কখনো আমার থেকে হারিয়ে যেও না। আবারও একটা রাত তোমার সাথে এভাবে কাটানোর ইচ্ছে আছে একসাথে অনেকটা সময় কাটানোর, হোক সেটা অসময়ে, না হয় অবেলায়, তবুও তুমি পাশে থেকো সেই সময়। লাবণ্যের কথা শুনে নিলয় মুচকি হাসল। নিলয় এখন কি করবে কি বলবে বুঝতে পারছে না। সে সময় অর্ডারকৃত ফুচকা চলে আসে। নিলয় ফুচকা হাতে নিয়ে লাবণ্যের দিকে বাড়িয়ে দেয়। লাবণ্য হাঁ করে। নিলয় লাবণ্যের গালে ফুচকা তুলে দেয়। দুজনে আরও কিছু সময় পার করে। নিলয় কিছুই বলে না আর। এক সময় রাতের ঘোরাঘুরি শেষে ওরা বাড়িতে চলে আসলো। নিলয় সহ সবাই এখন বড় বাড়িতে আছে। এই বাড়ির কথা বাইরের কেউ জানে না। নিলয় বড় পিসির সামনে বসে আছে। পিছনে সিয়াম, মাসুম আর অর্ক দাঁড়িয়ে আছে। নিলয় বলল, আজ রাতেই ব্যাংক ডাকাতি করব। হ্যাঁ, হ্যাকটা করেই ডাকাতি করব। এখনই ওকে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু কিভাবে এখন? র্যাট দিয়ে। রেট মানে ইঁদুর দিয়ে? র্যাট রিমোট অ্যাডমিনিস্ট্রেশন টোল হলো এমন একটা ভাইরাস যা ইঁদুরের মতো যে কোনো কম্পিউটারে প্রবেশ করে তার যাবতীয় অ্যাক্সেস নিতে সক্ষম, যেন পিসির ক্যামেরা বা স্ক্রিন ক্যাপচারিং, ফাইল অ্যাক্সেস বা অ্যানালাইসিস করা, সেল আপলোডিং, পিসি কন্ট্রোল ইত্যাদি। উদাহরণস্বরূপ ট্রোজান হর্স ভাইরাস কোনো ফাইল ডাউনলোড, আপলোড, ডিলিট বা রিনেম করা, ফাইল ফরম্যাট করা, সিডি, ডিভিডি, রোম অটো ওপেন করা, পিসিতে ভাইরাস বা ওয়ার্ম ছেড়ে দেওয়া, কিস্ট্রোক লক বাইপাস করা, পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ড নাম্বার হ্যাক করা, ওয়েবসাইটের হোম পেজ হাইজ্যাক করা, অটো স্ক্রিন ক্যাপচার করা, টাস্কবারে অটোকন টাস্ক রান ডিলিট করা, ডেস্কটপ টাস্কবার বা কোনো ফাইল লুকিয়ে ফেলা, কোনো টেক্সট কমান্ডহীনভাবে প্রিন্ট করা, অটো সাউন্ড প্লে করা, মাউসের কার্সরের অস্বাভাবিক নাড়াচড়া, সংযোগকৃত মাইক্রোফোনের সাউন্ড অটো রেকর্ড করা, ওয়েব ক্যামেরার মাধ্যমে অটো ভিডিও রেকর্ডিং করা ইত্যাদি অ্যাক্টিভিটিতে পারদর্শী। বিভিন্ন র্যাটের মাঝে উল্লেখযোগ্য শার্ক, বিফ্রোস্ট, ব্যান্ডক, বিও2কে, প্রো র্যাট, স্কাই র্যাট, হ্যাক র্যাট, এগুলো আমাদের কাজে লাগবে। আর ব্যাংকে থাকা সব মনিটর আমাদের কাছে চলে আসবে। ভাই আজ তাক, চলো ওই শালা রিয়াদকে সোজা। সিয়ামের কথা শুনে নিলয় সহ সবাই ঘুরে তাকায় সিয়ামের দিকে। সিয়ামের কথায় মিল রেখে অর্ক বলে উঠল, হ্যাঁ ভাই, ওই শালা রিয়াদকে মেরে ফেলবো আজকেই। অনেক বেরিয়েছিলে, সিনিয়রগিরি দেখাই আমাদের সাথে। দেরি কেন, চল তাহলে। তবে শোন, কালকে একটা গাড়ি কিনবি নকল নাম ঠিকানা দিয়ে।
আর 5টা ল্যাপটপ কিনবি। চল তাহলে রিয়াদকে খুঁজে বের করি, ডেভিল পোশাক পরে নে। 4 জন বাড়ি থেকে বের হয়, গায়ে ডেভিল পোশাক, মুখে হ্যাকার মাস্ক, গায়ে হুড তোলা লম্বা টুপি, কোমরে পিস্তল। বাইক নিয়ে আসে ওরা। রিয়াদের নাম্বার লোকেশন খুঁজে বের করে ও কোথায়। অত্যন্ত এক পার্টি বারে রিয়াদ আছে। নিলয়রা বাড়ির সামনে এসে বাইক রাখলো। 2টা বাইক থেকে নামলো ওরা। এবার বাড়ির কোনো সিসি ক্যামেরা হ্যাক করলো না নিলয়, কারণ সে দেখাতে চায় ডেভিল এসেছে। নিলয় বাড়ির মধ্যে ঢুকতে যাবে, সিকিউরিটিরা আটকানোর জন্য এগিয়ে আসতে থাকে। অর্ক আর মাসুম পিস্তল বের করে সিকিউরিটি গার্ড 4 জনকে মেরে ফেলল। নিলয় ভিতরে প্রবেশ করলো। জোরে জোরে মিউজিক বাজছে। आया हुआ आज मैं लेके जाऊंगा दिल तेरा, रोके कोई मुझे टोके कोई मुझे, दूंगा उसे जहाँ से मिला, होले मुकाबला मुकाबला ओ लैला। রিয়াদ সহ ওর বাকি বন্ধুরাও এখানে আছে। রিয়াদ নাচ করছে একটা মেয়ের সাথে। নিলয় ইশারায় অর্ককে বলল, ওকে নিয়ে চল। অর্ক এগিয়ে যায় রিয়াদের দিকে। সবাই থেমে গেল। এমন বিদঘুটে পোশাক দেখে নাচ করা বন্ধ করে দিল ওরা। এখানে থাকা সবাই নেশাতে ডুবে আছে। হঠাৎ এমন পোশাক পরা 4 জন লোক দেখে ভয়ে নেশা চলে যায় সবার। নিলয় কোমর থেকে পিস্তল বের করে রিয়াদের সাথে থাকা একটা ছেলের বুকে কোনো কথা ছাড়াই গুলি করল। ছেলেটা ছিটকে মদের গ্লাসের উপর পড়ল। বাড়ির মধ্যে থাকা সব লোক যখনই জোরে চিৎকার দিতে যাবে, সিয়াম উপরে গুলি করে বলল, কেউ কোনো কথা বলবে না। সবাই ভয়ে চুপ হয়ে গেল। বার ম্যানেজার সাহস নিয়ে এগিয়ে আসলো। নিলয়ের দিকে তাকিয়ে বলল, কে তোমরা? হ্যাঁ, এভাবে এসে পার্টি নষ্ট করছো, খুন করছো? কে তোমরা? তোমাদের মতো কত মাস্তান দেখলাম আমি। 10 মিনিটেই সোজা করে দেব। বেরিয়ে। বার ম্যানেজার কিছুই বলল না আর। সিয়াম শার্ট করে একটা গুলি করে ম্যানেজারের বুকে। উনিও ছিটকে গিয়ে পড়ে নিচে, সেখানেই মারা যায়। সিয়াম বলে, আর কারো কিছু বলার আছে? সামনে আয়। রিয়াদের বন্ধুদের মধ্যে একজন এগিয়ে এলো। ওর হাতে পিস্তল। সে নিলয়ের দিকে পিস্তল তাক করে ধরে বলে, শালা কখন থেকে তোর কাহিনী দেখছি, একটা চাপ দেব সোজা উপরে। নিলয় পিস্তল সোজা কারো কিছু বোঝে ওঠার আগেই ট্রিজারে চাপ দেয়। একটা গুলি ছেলেটার কপালে যেয়ে লাগলো। মাসুম যেয়ে বাড়ির দরজা আটকে দিল। অর্ক একটা চেয়ার এনে দিল নিলয়ের কাছে। নিলয় ওই চেয়ারে যেয়ে বসলো। রিয়াদ, তৌফিক আর শাওন 3 জন হাঁটু ভাঁজ করে হাত জোর করে নিলয়ের দিকে তাকালো। রিয়াদ ভয়ার্ত চোখ নিয়ে বলা শুরু করলো, আমি জানি না আপনি কে, তবে মনে হচ্ছে আপনি আমাদের মারতে এসেছেন। কেন মারবেন আপনি? আমি তো আপনাকে চিনি না, তাহলে কেন আপনি মারবেন? উনি ডেভিল। ডেভিল? সবাই একসাথে কথাটা বলে উঠল। এখানে থাকা সবাই ডেভিল নাম শুনেই এক পা ভয়ে পিছিয়ে গেল। নিলয় বলল, আমি ইচ্ছে করে কাউকে মারি না। আমার কাজে বাধা দিলে তাকে বাঁচিয়েও রাখি না, কারণ আমি ডেভিল। জাস্ট কল মি ডেভিল। তোর নাম রিয়াদ, ঢাকা ভার্সিটিতে কম্পিউটার নিয়ে পড়িস। ইমা নামের একটি মেয়ের পিছনে অনেকদিন যাবৎ ঘুরিস। ওর নাম্বারে বাজে মেসেজ, ওর ফেসবুকে সেক্সুয়াল মেসেজ করে ইমাকে হয়রানি করিস। তোর প্যান্টের ডান পকেটে থাকা স্যামসাং গ্যালাক্সি 11 প্রো মোবাইল। সকালে উঠেই সুজি নামের মেয়েকে কল করে রাতে একসাথে থাকার প্ল্যান করেছিলি। আমি কি ঠিক বললাম নাকি ঠিকই বললাম? আর কিছু শুনতে চাস? এবার আমি কে শুনবি? আমি ডেভিল। ডেভিলকে তুই না চিনলেও আমি ডেভিলের কাছে থাকা একজনকে খুব ভালো করেই চিনি, আর সে হলো, নাম শুনবি? না থাক। ভাই আমাদের ছেড়ে দেন, আমরা। শাওন কথাটা বলে উঠল। অর্ক কিছু বলার সুযোগই দিল না। পিস্তল চেপে শাওনের পেটে গুলি করে মেরে ফেলল। নিলয় হাসতে হাসতে বলল,
সাধারণ পাবলিক ডেঞ্জারেস আর ডেভিল হলো মোস্ট ডেঞ্জারেস। রিয়াদ, তোকে কেন মারলাম সেটা তুই সহ কেউ জানবে না, কিন্তু তোকে কে মেরেছে সেটা সবাই জানবে। আমাকে মাফ করে দেন ভাই। ডেভিল কাউকে মারতে গেলে তাকে আর দ্বিতীয় সুযোগ দেয় না। প্লিজ ভাই আমাকে মাফ করে দেন। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। ডান হাতের পিস্তল রিয়াদের কপাল সোজা তাক করলো। 3 সেকেন্ডের মধ্যেই ট্রিজারে চাপ দিল ও। রিয়াদের মাথায় গুলি যেয়ে লাগে। রিয়াদ উল্টে পড়ে যায়। পুরো বার নীরবতা ভর করেছে। নিলয় তৌফিককে বলল, তোকে কেন মারলাম না জানিস? কারণ তুই ছিলি ওদের কাছের বন্ধু, আর সেজন্য ওদেরকে কে মেরেছে সেটা তুই নিজেই ভালোভাবে প্রকাশ করতে পারবি, তাই তোকে বাঁচিয়ে রাখলাম। এখন বল তোর বন্ধুকে কে মেরেছে? গুড। এই টিআরজি, রিয়াদের পকেট থেকে ফোনটা বের করে আন। সিয়াম যে রিয়াদের পকেট থেকে ফোনটা বের করে নিলয়ের সামনে আনলো। নিলয় বলল, ওর ফোন থেকে সিম কার্ড বের করে সিমটা ফেলে দে, ফোন নিয়ে আয়। নিলয়ের কথা মতো সিয়াম এটাই করল। সিম কার্ড খুলে এনে নিলয়কে ফোনটা দিল। নিলয় ফোন পকেটে নিয়ে ডান হাত থেকে বিসিএম ডিভাইস অন করে প্রতিটা আলোর কাছে একটি করে বোম যেয়ে আটকালো। একটা বাটন চাপ দিতেই আলোগুলো ব্লাস্টের কারণে নিভে যায়। পুরো বারে এখন অন্ধকার ছেয়ে আছে। নিলয়রা তখন সেখান থেকে চলে আসে। আচ্ছা ভাই, রিয়াদের ফোন কেন নিয়ে আসলাম? আজকে মিশন শেষ করে ওরা সবাই বড় বাড়িতে এসেছে। কাপড়গুলো চেঞ্জ করে নিলয় কম্পিউটারের সামনে বসলো। অর্ক এসে প্রশ্নটা করে, কিন্তু নিলয় কিছু বলে না। মাসুম বলে, হয়তো ভাইয়ের ফোনটা ভালো লেগেছে, দামি ফোন। তার মানে বলতে চাচ্ছিস তুই ভাইয়ের কাছে ফোন কেনার টাকা নেই? উনি তো ছিনতাই করে, ফোন না কিনে এটাই চালাবে। তাহলে তুই বল কেন ফোন নিয়ে আসলো? কোনো লজিক আমার মাথায় আসছে না। শালার কুত্তার বাচ্চাকে মারলাম, চলে আসলাম, ব্যাস কাজ শেষ। এখানে ঝামেলা বাড়ানোর জন্য ফোন কেন আনলো ভাই? আমার মনে হয় লাবণ্য ভাবিকে মানে আপুকে গিফট করবে ফোন। তোর তো তাতেও থাক, বলবো না বাকিটা। চুপ থাক শালা। নেহা ভাবি তাহলে কি দোষ করলো? আমার মনে হয় ভাই দুটো গার্লফ্রেন্ড একসঙ্গে চালাবে, কোনো কারণে একটা যদি ছেড়ে চলে যায় আর একটাকে নিয়ে থাকবে। মানে একটা হলো না হলো আর একটা তো আছেই, কোনো কষ্ট নেই। হচ্ছিল ফোনের কথা, চলে গিয়েছিস মেয়েদের কথায়। থাপড়িয়ে দাঁতগুলো একটা একটা করে নিচে ফেলে দেব। সবাই চুপ হয়ে গেল। নিলয় চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ড্রয়ার থেকে সিগারেট বের করে জানালার কাছে এসে দাঁড়ায় ও। মাসুমেরা সবাই নিলয়ের পাশে এসে দাঁড়ালো। নিলয় সিগারেটে টান দিতে দিতে বলল, লাবণ্য আমাকে ভালোবাসে, কারণ আমি ভালোবাসতে বাধ্য করেছি। এর পিছনেও আরও একটা কারণ আছে। সাপের গুহাতে আছি, সাপ ধরার কৌশলটা যদি না জানি তাহলে সাপের সবল তো খেতেই হবে, তাই না? কিছুই বুঝলাম না, হয়তো বুঝতেও পারবো না। লাবণ্যকে আমার প্রতি ভালোবাসা জাগিয়ে দিলাম। কোনো ভুল করলে লাবণ্য এসে সরাসরি কখনো থানায় নেবে না, সে এসে বোঝাবে, সাবধান করবে, বুঝেছিস? তাহলে নেহা তো তোমাকে ভালোবাসি। সে মাস্তান সাকিবের বোন। চেয়েছিলাম সাকিব অবধি পৌঁছানোর জন্য নেহার সাথে প্রেমের নাটক করব, কিন্তু ওর পাগলি কথা কাজগুলো দেখে বুঝিনি আমার মন ওকে ভালোবাসবে। অতীতের এক নিকষ কালো অন্ধকারাচ্ছন্ন মেঘ আমার মনকে এখনো সারার প্রতি ভালোবাসা টাইনে আলোকিত করেনি রে। তাই নিজেকে নেহার জন্য তৈরি করেছি। যতদিন না পারি ততদিন অবধি এভাবেই থাকবো। বুঝলাম এবার। এখন বলো, রিয়াদের ফোনে কি করতে আনলে? কোনো কাজ আছে? ফেলে দিচ্ছি। দরকার ছাড়া আমি কিছুই করি না। একটা কথা মনে রাখবি, ডেভিল যা করে সেটার পিছনে অবশ্যই বড় কারণ আছে। আমি কখনো কারণ ছাড়া কিছুই করি না। রিয়াদকে সবার সামনে মারলাম, কারণ সবাই ডেভিলকে চিনে ফেলুক,
তাই ওর বন্ধু তৌফিককে ছেড়ে দিলাম, এর কারণ সে ডেভিলকে নিয়ে পুলিশের কাছে আরও ভালোভাবে বলবে। খুন করার পর আলোগুলো কেন ব্লাস্ট করে নিভিয়ে দিলাম, এর কারণ হলো ডেভিলকে সবাই আসতেই দেখবে, যাওয়ার সময় না। জীবনে কখনো কাউকে নিজের 100% দিয়ে বিশ্বাস করবি না। 10% হলেও কিছু জিনিস নিজের মাঝে লুকিয়ে রাখতে হয়, হোক না যতই বেস্ট কেউ, তবুও সবটা তাকে বলবি না, জানতেও দিবি না। নিলয়ের কথা শুনে ওরা চুপ হয়ে গেল। আসলেই এই দুটো বিষয় কখনো কারোর সাথে শেয়ার করতে নেই। একটা না একটা জিনিস হারিয়ে যাবেই। নিলয় আরও একটা সিগারেট জ্বালায়। সিগারেট জ্বালিয়ে টানতে টানতে নিলয় বলে, জীবনের দুটো বিষয় কখনো কাউকে শেয়ার করবি না। প্রথমটা হলো নিজের স্ত্রীকে নিয়ে কোনো কথা কারোর সাথে বলবি না, কারণ নিজের স্ত্রী হলো নিজের জীবনের অর্ধেক অংশ, সেই অংশকে নিয়ে কারোর সাথে তেমন কিছুই বলবি না। আরেকটা হলো তোর কাছে কত টাকা আছে সেটার গল্প কারোর সাথে বলবি না। এই দুটো সবসময় নিজের কাছে লুকিয়ে রাখবি, অন্য কেউ জানলে হয়তো তোকে পরে পস্তাতে হবে, আর না হয় দুটোর থেকে যে কোনো একটা তোর থেকে হারিয়ে যাবে একেবারের জন্য। নিলয়ের কথা শুনে ওরা চুপ হয়ে গেল। আসলেই এই দুটো বিষয় কখনো কারোর সাথে শেয়ার করতে নেই। একটা না একটা জিনিস হারিয়ে যাবেই। নিলয় আরও একটা সিগারেট জ্বালায়। সিগারেট জ্বালিয়ে টানতে টানতে নিলয় বলে, রিয়াদের থেকে ফোন কেন নিলাম জানিস? এটাই তো মাইন্ড গেম। মাইন্ড গেমাররা 2 ঘন্টা পর কি হবে সেটা আগে থেকেই ভাবে। রিয়াদকে কয়জন মারতে গিয়েছি আমরা? আমরা 4 জন। ডেভিলেরা 4 জন, আমরাও 4 জন। লাবণ্য, সোহেল, নেহা, সাকিব এরা সবাই জানে আমরা সাধারণভাবে 4 জনই থাকি। ভার্সিটিতে আমাদের সাথে রিয়াদের ঝামেলা, এটা অনেকেই জানে। তার খুন হওয়ার সন্দেহ আমাদের দিকেই আসবে। আমরা হলাম সাধারণ কেউ সবার চোখে। এজন্য ডেভিলকে দিয়ে রিয়াদকে খুন করিয়েছি, আর ওর বন্ধু তৌফিককে ছেড়ে দিয়েছি, যেন সেই প্রচার করে খুনটি ডেভিল করেছে। এবার প্রশ্ন হলো, ঝামেলা আমাদের সাথে, খুন কেন ডেভিল করবে? ডেভিলে অবধি প্রকাশ পেয়েছে হ্যাক আর টাকার বিষয় নিয়ে। রিয়াদের ফোন নিলাম, ওর ফোনে ব্যাংকের ডিটেলস পাবো, মানে ওর নামে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট আমরা হ্যাক করে আমাদের অ্যাকাউন্ট থেকে 10 লাখ টাকা ট্রান্সফার করে ওই টাকাই আবার তুলে নিব। টাকা কখন প্রবেশ করেছে রিয়াদের অ্যাকাউন্টে সেটা আমরা ব্লক করে দিব। পুলিশ যদি খোঁজ নেয় খুনের কারণ হিসাবে হ্যাক করার বিষয় আছে কিনা, তখন পুলিশ জানবে রিয়াদের অ্যাকাউন্টে 10 লাখ টাকা ছিল, তাই আমরা হ্যাক করে নিয়েছি। কালকে জামাল আর সালামের দেওয়া অ্যাকাউন্ট থেকে টাকা সরাবো, তখন পুলিশ ভাববে খুনটা টাকার জন্যই হয়েছে, আর ডেভিল টাকা আর হ্যাকের জন্য যে কোনো কিছুই করতে পারে। সন্দেহ আমাদের দিকে হলেও আমরা বেঁচে যাব, কারণ ডেভিল করেছে এসব, আর ডেভিলকে কেউই চিনে না। এবার আমাদের ছোট বাড়িতে কোনো প্রকার প্রবাল কিছু না পায় সে ব্যাপারে নজর রাখ, তাহলে আমরা পুরোপুরি সেফ। বুঝেছিস এবার? শোন, সবসময় সাহস, ক্ষমতা, পাওয়ার দেখিয়ে কিছু করতে নেই, মাঝে মাঝে মাইন্ডটাও কাজে লাগাতে হয়। ক্ষমতা বা পাওয়ার দিয়ে কাজ করার আগে মাইন্ড দিয়ে করবি, দেখবি সব ক্লিয়ার। নিলয়ের কথা শুনে সবাই বোবা হয়ে যায়। নিলয় কম্পিউটারের সামনে আসলো। অর্ক ফিস ফিস করে মাশরুমকে বলল, আর কোনোদিন কিছু জানার জন্য জিজ্ঞাসা করব না ভাইকে। নিজেকে বড্ড গাধা মনে হচ্ছে। কি যোগ্যতা আছে যে ভাইয়ের সঙ্গে আমি আছি বুঝলাম না। রিয়াদের অ্যাকাউন্ট হ্যাক করে টাকা পাঠিয়ে দিয়েছি, এবার কালকে তুলে নিতে হবে। রেডি থাকিস, আমি ভার্সিটি গিয়ে খবর নেব কি হচ্ছে না হচ্ছে। পরের দিন সকালে সোহেল পুলিশ কনফারেন্স ডাকে। হাতে কতগুলো পত্রিকা, সব পত্রিকাতেই ডেভিলকে নিয়ে লেখা হয়েছে। ডেভিল এতিমখানাতে বৃদ্ধাশ্রমে টাকা দিয়ে এসেছে, সেটাই প্রকাশ পেয়েছে। কনফারেন্সে অনেকগুলো পুলিশ উপস্থিত। সোহেল বলে, লাবণ্যের চেষ্টায় আমরা হ্যাকারের খোঁজ চালাই। ছোট বড় সব ধরনের পরিচিত হ্যাকারের বাছাই করে বড় হ্যাকার মোট 10 জনকে সিলেক্ট করেছি। এই 10 জন এক একটা বিষয় এক্সপার্ট, তাদের উপর নজরে রাখা হয়েছে। তারা কখনো ব্যাংক ডাকার হ্যাক করেনি। আর ডেভিল এমন একজন হ্যাকার, সে সবার সামনে ডেভিল হয়ে আসলেও আসলে সে কে এটাই জানা যায়নি। সে অনেক বুদ্ধিমান, জিনিয়াস একজন হ্যাকার। তার হ্যাক করার ধরন এতটা ধূর্ত হয় যে তাকে খুঁজে বের করার কোনো ওয়ে নেই।
কোনো প্রকার প্রভু নেই। আসলে তাকে ধরার কোনো ক্লু আমাদের কাছে নেই। সে অনেক ডেঞ্জারাস, প্রতিটা ব্যাংকের জন্য সে অনেক বেশি ভয়ঙ্কর। ব্যাংক ছাড়া যদি টাকা বাড়িতে রাখা হয় তাহলে রেড গ্যাংয়ের ঝামেলা আছে। সুতরাং আমরা তাদের টাকা সেফলি কোথাও রাখার সঠিক জায়গা পাচ্ছি না। ব্যাংকে রাখলে ডেভিল সাইবার অ্যাটাক করে সব কিছু ওর কন্ট্রোলে নিয়ে নিজের মতো টাকা হ্যাক করে নিচ্ছে, আর কাছে রাখলে রেড গ্যাং আসছে সেগুলো ডাকাতি করতে। সিসিটিভি ফুটেজ চেক করে হ্যাকার আর ডাকাতের ফুটেজ বের করি। সম্ভব নয়, হ্যাকার সিসি ক্যামেরাগুলো নিজের কন্ট্রোলে নিয়ে নিচ্ছে। তাহলে কি আমাদের কোনো উপায় নেই তাকে ধরার? আছে, নীল নামের একজন ইনফরমেশন আমাদের হেল্প করবে। সে কম্পিউটার ইঞ্জিনিয়ার, টেকনোলজি সম্পর্কে ও ধারণাটা বিশাল। তাহলে তাকে আনা হোক আমাদের এখানে। সে অনেক ভীতু একটা ছেলে, সে এখানে আসবে কি না জানি না, তবে লাবণ্য চাইলে তাকে আনতে পারবো এখানে। লাবণ্য প্লিজ তুমি নীলাকে এখানে নিয়ে আসো, সে এসে বলুক। লাবণ্যের ফোন বেজে ওঠে। সোহেলের দিকে তাকাতেই সোহেল ফোন রিসিভ করার অনুমতি দেয়। লাবণ্য রিসিভ করে। ওপাশ থেকে জাবেদ সাহেব বলল, ম্যাম, শহরের মধ্যে মিডনাইট আওয়ার পার্টি ক্লাবে 4 জন ছেলে খুন হয়েছে। এখানে থাকা সবাই খুনিকে দেখেছে। কি খুন? লাবণ্য জোরে কথাটা বলল। সোহেল শুনেই লাবণ্যকে বলে, কি হয়েছে? লাবণ্য বলল, স্যার, মিডনাইট আওয়ার নামের পার্টি ক্লাবে কাল রাতে 4 জন ছেলের খুন হয়। ঘটনাস্থলে যারা ছিল তারা সবাই খুনিকে দেখেছে। সবার সামনেই খুন করেছে খুনি। সোহেল সহ বাকি পুলিশ উত্তেজিত হয়ে বলল, ফোন স্পিকার দাও লাবণ্য। লাবণ্য ফোনের স্পিকার অন করলো। জাবেদ বলতে থাকে, 4 জন ছেলেই ঢাকা ভার্সিটিতে পড়ে, মাস্টার্স করছে কম্পিউটার সায়েন্স নিয়ে। নাম রিয়াদ। রিয়াদেরা 5 জন ছিল। রিয়াদ সহ বাকি 3 জন খুন হয়। আরেকজন কই? তৌফিক ওর নাম, ও বেঁচে আছে। সেই বলেছে খুনি কি। কে ওই খুনি? ডেভিল। ডেভিল এমন সাধারণ কাউকে খুন করবে? খুন করার পর রিয়াদের থেকে মোবাইল নিয়ে চলে গেছে। শিট, আমি শিওর রিয়াদের অ্যাকাউন্টে টাকা আছে। ওর অ্যাকাউন্টের সব ডিটেলস খুলে আনো। ডেভিল টাকার জন্যই মেরেছে, আর রিয়াদের ফোনে অ্যাকাউন্টের টাকা তোলার মেসেজ যাবে, সেজন্য হয়তো ডেভিল ফোন নিয়ে গেছে। তৌফিককে তুমি নিয়ে আসো, ফোর্সদের বলো অ্যাকাউন্টের ব্যাপারে খোঁজ নিয়ে। ওকে স্যার। আর শুনুন, রিয়াদের ছোট বড় সব ধরনের শত্রুদের খবর লাগান, দেখি কোনো ইনফরমেশন পায় কিনা। ওকে ম্যাম। জাবেদ ফোন রেখে দেয়। সোহেল লাবণ্যকে বলল, তুমি যাও নিলয়কে থানায় আনার ব্যবস্থা করো, মানে হ্যাকিং নিয়ে জানার আছে। জি স্যার। লাবণ্য বের হয়। নিলয় কাল রাতে যা যা বলেছিল সবটাই সত্য হচ্ছে। ডেভিল মারলে সবাই হ্যাক নিয়েই বিজি হবে, তাই নিলয়দের সাথে ওদের যে ঝামেলা ছিল সেটা চাপা পড়ে যাবে। নিলয় বাড়ি থেকে বের হলো। ভার্সিটির দিকে হেঁটে হেঁটে আসছে ও। হঠাৎ দুটো গাড়ি এসে থামলো নিলয়ের সামনে। নিলয় গাড়িগুলোর দিকে তাকিয়ে আছে। প্রথম গাড়ি থেকে 4 জন গেঞ্জি পরা মোটা লোক নামলো। পিছনের গাড়ি থেকে 4 জন পুলিশ নামলো। নিলয় বড় রকমের একটা ঢোক দিল, মনে মনে বলল, পুলিশ? পুলিশ কেন এখানে? তবে কিছু ক্লু পেয়ে গেছে? না না, পাওয়ার তো কোনো কথা না। সমীকরণ কখনো ভুল হবে না। তবে কি সন্দেহ করেছে? করুক, সমস্যা নেই। তুমি নিলয়, তাই না? জি, কিন্তু আপনি কে? আমি মানিক। গাড়িতে ওঠো, চলো আমার সাথে। মানে কেন? কোথায় যাব? যেতেই হবে তোমার, না হলে তোমাকে থানায় ধরে নিয়ে যাবে পুলিশগুলো। আমি কি করেছি? আচ্ছা, উঠছি। নিলয় সামনে থাকা কালো রঙের গাড়িতে উঠল। লোকগুলোকে সে চিনে না।
রাতের সেই রেড গ্যাং কিনা সে জানে না, কিন্তু নিলয়কে কেন ধরে নিয়ে যাচ্ছে ওরা? নিলয় গাড়িতে বসতেই গাড়িটা বেশ জোরেই চালাতে থাকে। নিলয় জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। একবার ভাবলো জোরে চিৎকার করবে কিনা, কিন্তু পরক্ষণেই ভাবলো দেখা যাক কি হয়। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? গেলেই বুঝতে পারবা, চুপচাপ বসে থাকো। আমি কিন্তু চিৎকার করব। বলুন কোথায় নিয়ে যাচ্ছেন? চিৎকার করে লাভ নেই, তোমার চিৎকার কেউ শুনবে না। আর টেনশন নেওয়ার কিছুই নেই, কিন্তু তুমি যা করেছো অনেক বড় অপরাধ, হয়তো অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে। আমি বাড়ি যাব, ঢাকা থেকে চলে যাব। আরেকটা কথা বললে এখানে গুলি করে দেব, চুপচাপ বসে থাক। নিলয় নিচের দিকে তাকায়। মানিক নামের ছেলেটা একটা পিস্তল বের করে নিলয়ের পেটের নিচে সোজা করে নিলয়ের দিকে তাকিয়ে কথাটা বলল। নিলয় ভয়ে চুপ হয়ে যায়। এমন একটা ভাব দেখালো যেন সে এই পিস্তল এর আগে কোনো দিনও দেখেনি। নিলয় জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে, ভয় ভয় ভাব করতে থাকে সে। নিলয়ের ফোন বেজে উঠল। মানিকের দিকে তাকায় নিলয়। মানিক বলল, ফোন রিসিভ করো, কিন্তু ভুলেও কিছু বলো না আমাদের সাথে তুমি আছো। যদি বলো তোমাকে এখানেই গুলি করে দেব। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে পড়াশোনাটা ঠিকমতো করে ফেলো। যা পড়া দিয়েছিলাম সেইভাবেই কমপ্লিট করো। দেখবে তোমাদের কাছে চ্যাপ্টারটা অনেক সহজ লাগবে। ভাই আপনি এভাবে কথা বলছেন কেন? ও বুঝছি, পাশে লোক আছে। এই তো বুঝতে পেরেছে। আচ্ছা, আমি এসে আজকে সব পড়া নেব। এমনিতেই তোমরা ফাঁকিবাজি স্টুডেন্ট। রাখছি। নিলয় ফোন কেটে দেয়। অর্ক মাসুমদের নিলয়ের বলা কথাগুলো বলল। সিয়াম বলল, সমস্যা নেই ভাই, যা করছে হয়তো সেটা ওর প্ল্যান, ভয় নেই। মানিক জিজ্ঞাসা করে, কার ফোন ছিল? স্টুডেন্টের ফোন। এখানে আমি টিউশনি করাই। গুড, এসে গিয়েছি। এবার ফোনটা জমা দাও। কেন? কারণ আছে, গাড়ি থেকে নামো, ফোন জমা দাও। নিলয় চটজল দিয়ে সিমটা পাক ব্লকে করে দেয়। এখন সব কিছু ব্ল্যাক হয়ে থাকবে, কেউ কিছুই খুঁজলেও পাবে না। নিলয় ফোনটা মানিকের হাতে দিল। গাড়ি থেকে নামে নিলয়। চারপাশটা চেনা চেনা লাগছে। চেনার কারণ হলো এইটা সাকিবের অফিস। রাতে এসেছিল নিলয়, তবে সে ডেভিল হয়ে এসেছিল। নিলয়ের সাথে মানিকও নামে। নিলয়ের পিছনে এসে দাঁড়ায় মানিক। চলো ভেতরে। এটা কার অফিস জানো? না, কে থাকে এখানে? শহরের মেয়র থাকে এখানে। দেখো, আমি জানি তুমি ভীতু টাইপ, এর জন্য তোমাকে এতক্ষণে ঝাড়ি দেইনি, কিন্তু এইবার আরও ঝাড়ি দেব না। মেশিন বের করে তোমাকে সোজা উপরে পাঠাবো। কোনো কথা না বলে হাঁটতে থাকো। নিলয় ভয় পেয়ে চুপ হয়ে যায়। সে সামনের দিকে হাঁটতে থাকে। এদিকে লাবণ্য আসে নিলয়কে খুঁজতে ভার্সিটিতে, কিন্তু নিলয় কোথাও নেই। নিলয়কে না পেয়ে লাবণ্য কল দেয়, কিন্তু নিলয়ের ফোন বন্ধ দেখায়। সে মাসুমকে কল দিল। এদিকে এরা তিনজন জামাল আর সালামকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল। লাবণ্য ম্যামের ফোন পেয়ে সব কিছু তাড়াতাড়ি করে ফেলে, কিন্তু অর্ক ভুলে টাকাটা পকেটে ঢোকায়। লাবণ্যের কল আসায় মাসুম রিসিভ করে বলে, জি ম্যাম, বলুন। কোথায় তোমরা? ম্যাম, আমরা তো বাড়িতে নেই, ভার্সিটিতে আসলাম, ক্লাস আছে তো তাই। আমিও তোমাদের ভার্সিটিতে। আমার সাথে 2 মিনিটের মধ্যে দেখা করো, আমি ক্যান্টিনের দিকে যাচ্ছি। আমরাও তো ক্যান্টিনেই আছি। আচ্ছা, আসছি। নিলয় অফিস রুমে প্রবেশ করল। সেই পরিচিত রুম। স্যার, নিলয়। সাকিব চেয়ারে বসেছিল। সামনেই একজন মহিলা বসে আছে, সাথে একটা পিচ্চি মেয়েও আছে। মানিক নিলয়ের নাম বলতেই মেয়েটি উঠে দাঁড়ায়। ভিতরে আসো নিলয়। নিলয় ভিতরে আসে, চারপাশে তাকায়। কেমন একটা ভয় কাজ করছে ওর মনের মধ্যে। তবে কি সবাই ওর ব্যাপারে জেনে ফেলেছে? নিলয় পাশে তাকালো। পিচ্চি মেয়েটি তাকিয়ে আছে। ও হলো আমার স্ত্রী, তোমার ভাবি হয়। ও
ও হলো আমার মেয়ে। নিলয়, সত্যি? জি, কিন্তু আপনারা কেন আমাকে খুঁজছেন? দেখুন, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কিচ্ছু বুঝতে পারছো না? কিছুই কি জানো না? না, আমাকে বলবেন একটু। তুমি একটা চিটার, মিথ্যুক। এভাবে মানুষকে ঠকিয়ে তুমি কি পাও বলো? নিলয় ভাবির কথা শুনে চুপ হয়ে গেল, ভরকে গেল আরো বেশি। নিলয় এবার মনে মনে বলে, হয়তো ধরা পড়ে গিয়েছি, এখনই আমার আসল রূপে আসতে হবে। নিলয় নিজের মাঝে প্রস্তুতি নিয়ে যখনই উঠতে যাবে, পিচ্ছি মেয়েটা বলে, মানে আন্টি, মানে কিসের আন্টি? চলো আমাদের সাথে, সবটা খুলে বলছি। তবে একটা কথা, আজ নরম করেই কথা বলছি। এর আগে কখনো এমনভাবে কথা বলিনি। তুমি না হয় অন্য কোনো ছেলে হতো, তবে তাকে ওর জায়গাতেই মেরে আসতাম। চলো সাথে। সাকিব আর তার স্ত্রীর সাথে নিলয় যাচ্ছে। পিচ্ছি মেয়েটা নিলয়ের হাত ধরে হাঁটছে, এমনভাবে দৌড়েছে যেন নিলয় পালিয়ে না যেতে পারে। মাসুম, সিয়াম আর অর্ক ক্যান্টিনে বসে আছে। লাবণ্য আসলো সেখানে। লাবণ্যকে দেখে ওরা তিনজন দাঁড়িয়ে পড়ে। লাবণ্য বসতে যাবে, তখনই চোখ যায় অর্কের পকেটের দিকে। দুই পকেট উঁচু হয়ে আছে। তবে লাবণ্য বসতে বসতে প্রশ্ন করল, নিলয় কোথায়? ভার্সিটিতে নেই ও। না, ওকে প্রায় সব জায়গায় খুঁজেছি, ভাবলাম তোমাদের সাথে আছে। কিন্তু আমরা তো তাকে খুঁজছি। সে ভার্সিটিতে আসার জন্য বাড়ি থেকে বের হয়েছিল, আমরাও তারপর বের হই। ভাবলাম দেখা করব ওনার সাথে এখানে এসে, কিন্তু এখানেও পাইনি। আপনি কেন খুঁজছেন? থানায় যেতে হবে ওকে নিয়ে। মানে থানায় মানে? আরে ভয় নাই, থানায় ডাকছে একটা হেল্পের জন্য। স্যার নিয়ে যেতে বলেছে ওকে। ফোন দিচ্ছি, বন্ধ পাচ্ছি। তোমরা কি জানো? একটু আগেই কথা হয়েছিল, কিন্তু বলিনি সে কোথায় আছে। বুঝলাম। ট্রাই করতে থাকো, দেখি কখন পাওয়া যায়। আচ্ছা ম্যাম, আমরা বাসায় যাই, ক্লাস করব না। কেন? কাজ আছে। কিসের কাজ? তোমার পকেট উঁচু হয়ে আছে, মনে হচ্ছে টাকা আছে। এত টাকা যে পকেট উঁচু করে রাখছো, সেটাই কি রাখতে যাচ্ছ? লাবণ্যের কথা শুনে চমকে ওঠে ওরা। মাসুম আর সিয়াম অর্কের পকেটের দিকে তাকায়। টাকাগুলো পকেটেই রেখেছে। তারপর